নাম মোহাম্মদ মানিক। মানিক, বয়স কত মানিকের? আমার বয়স হলো বর্তমান 23 বছর। 23 বছর চলতেছে। মানিক, বলেন কি বলার আছে, কি বিষয়ে কথা বলতে চান? বিস্তারিত ছোটবেলা থেকে শুরু করেন। হ্যাঁ। জি, গ্রামে ছোট থেকে বড় হই। হুম। ওইখানে আমাদের ফ্যামিলি সবাই থাকেন, বাইরে কেউ থাকতেন না, আচ্ছা। সবাই একসাথে থাকতাম। তো ফ্যামিলি সবার ছোট আমি, হুম। 3 ভাই 1 বোন, সবার ছোট আমি। জি। তাহলে ছোটবেলা থেকে মনে করেন বাবা কি করতো? হ্যাঁ, বাবা কৃষি কাজ করতেন। আচ্ছা। ধরেন 2-4-5টা গরু বাছুর ছিল, ওকে। এগুলো আমি দেখশন করতাম, হুম। ঘাস টাস কাটতাম, সেবা যত্ন করতাম। হুম। কিন্তু এক সময় দেখা গেলো কি আমি কাজকে অবহেলা করতাম, হুম। ঠিক মতো করতাম না কোনো কিছু। হুম। মানে বাবার যে জিনিস করা দরকার, ক্ষেত খামার, এগুলো আমি অবহেলা করি। ওকে। তারপর? তাহলে এক পর্যায়ে দেখা গেলো কোনো কিছু করি না, দুষ্টামি করি। তারপর বাবা এক জায়গায় চাকরি দেয়। হুম। তারপর চাকরি করতে পারি না, 1 সপ্তাহ পর চাকরি ছেড়ে দিই। হুম। এভাবে অনেক জায়গায় চাকরি দেয়। এটা কি চাকরি বলতে কি খুব ছোট বয়স? এটা হ্যাঁ হ্যাঁ, বয়স বলতে কত বছর বয়স ছিল? তখন 10-11। 10-11, মানে লেখাপড়া করায় নাই? জি না, লেখাপড়া আমি করি নাই, ওকে। ওনারা অনেক চেষ্টা করছেন। ওকে। তো লেখাপড়ার প্রতি আমার কোনো মন ছিল না, যে কারণে এটা করতে পারিনি। ওকে। তারপর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আসে পড়ি, থাকতে পারি না। হুম। ফ্যামিলি ছেড়ে, মানে মূল বিষয় হলো ফ্যামিলি ছেড়ে আমি থাকতে পারি না কোনো জায়গায়। হুম। এই কারণে কোনো জায়গায় দিলে থাকতে পারি না। তারপর ওখান থেকে বাড়িতে চলে যাই। আবার 1 সপ্তাহ পর আবার আমাদের বাজারে এক দোকানে দেয়, হুম। আবার চলে আসি, থাকতে পারি না। জি। এভাবে কাটে। তারপর আস্তে আস্তে এই ফ্যামিলিতে থাকি, আর বাইরে কোনো জায়গায় দেয় না, হুম। যেহেতু থাকতে পারি না। তারপর এক পর্যায়ে এভাবে থাকতে থাকি 2-4-5 বছর পরে মনে করেন ইলেকট্রিকের কাজ শিখি আমি। হুম। আমার এক বন্ধু, ও কাজ করতো ইলেকট্রিকের, জি। তো ওকে বলছি আমাকে কাজটা শেখাও বন্ধু। ও আমাকে অনেকটা হেল্প করছে, কাজটা শিখলাম। তারপর শেখার পরে অনেকদিন হেল্পার হিসেবে করলাম। টুকটাক গ্রাম অঞ্চলে ইলেকট্রিকের কাজ আমি করতে পারি, হুম। পুরোপুরি শিখি নেই। ওকে। তারপর এক পর্যায়ে দেখা গেলো আমি চাইছি, আমার প্ল্যান হলো আমি এই ইলেকট্রিকের আমি একটা মাথা হয়ে যাব, মানে একটা বড় ধরনের আমি পর্যায়ে চলে যাব। হুম। এভাবে তারপর আমি চাইছি কোম্পানিতে কোনো কাজ করতে। তারপর ওকে। কোম্পানিতে করি, কিছুদিন করি, মাসে। তারপর কোম্পানিতে টাকা পয়সা খুব ঝামেলা হয়, হুম। ওইখান থেকে চলে আসি, আবার বাড়িতে যাই। যাওয়ার পরে আবার বন্ধুকে ফোন দিলাম, হুম। তারপর বন্ধু আবার ওর কোম্পানিতে না ঢুকাই দিল। কাজ করলাম, কাজ মোটামুটি শিখলাম। এই যে কোম্পানিতে ঢুকাই দিল, মানে ওই কোম্পানিতে আপনার কাজ কি ছিল? আমার কাজ ছিল, তখন তো আমি হেল্পার হিসেবে ছিলাম। হুম। ইলেকট্রিকের যে আপনার যে দায়িত্ব একটা আছে, হুম। আলাদা একটা দায়িত্ব, ওই দায়িত্ব ছিল আমার। হুম। ধরেন বোর্ড সুইচ, আপনার অনেক মানে ধরনের ইলেকট্রিকের কাজ করতেন? জি জি। আচ্ছা, বয়স কত তখন আপনার তখন আনুমানিক? হ্যাঁ, তখন আমার বয়স প্রায় 18। আচ্ছা, বলেন তারপর। তারপর এক পর্যায়ে আমি ওইদিকে অনেকদিন কাজ করি, হুম। প্রায় 5-6 মাস কাজ করি। হুম। আমার মোটামুটিভাবে একটা অভিজ্ঞতা হয়ে যায়, অনেকটা আমার আগ্রহ আছে। আমার যে সিনিয়র উস্তাদ, উনি বলছেন যে তোমার মানে খুব একটা ইয়ে আছে, আগ্রহ আছে এই বিষয়ে, তুমি শিখতে পারবা। তখন আমি কাজ করি। তারপর 6 মাস পরে আবার ঈদ আসে, হুম। ঈদের আগে বাড়িতে চলে যাই, আচ্ছা। টাকা পয়সা নেই। এরপরে আর কোম্পানিতে আমি আসি নাই। হুম। এই যে কাজের প্রতি আমার একটা অবহেলা। আচ্ছা। আসার পরে এভাবে বাড়িতে 1-2 বছর আরও এভাবে কাটাই ফ্যামিলি নিয়ে। তখন এই যে বাবার গরু বাছুর ছিল, ক্ষেত কলা একটু একটু টুকটাক করি। এভাবে করতে করতে কিছুদিন চলে যায়। তারপর হঠাৎ করে আমাকে আমার বাবা মা, উনি পরামর্শ করে আমাকে জামাতো পাঠাই দেন, তাবলিগ? জি, তাবলিগে 3 দিনের জন্য, যে চলে যাও, চিল্লা দাও। হ্যাঁ চিল্লা দাও, একটু ভালো হইতে পারবা, দিনের পথে আসো। হুম। তারপর আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড ওদেরকে নিয়ে জামাতে যাই। যাওয়ার পর 3 দিন পরে বাড়িতে চলে আসি। আসার পরে ফ্যামিলিতে শুনি, আমি তো 3 দিন ছিলাম না, কিছু জানি না ফ্যামিলির ব্যাপারে। হুম। তারপর শুনি আমার যে বড় 2 ভাই, ভাই বউ ভাবি, হুম। ওনারা আলোচনা করতেছেন, কথা কথা বলতেছেন প্রতিবেশী মহিলাদের সাথে আমার বিয়ের বিষয় নিয়ে। হুম। তখন আমি তো বুঝতে পারি নাই। তখন আমাকে অনেকে মজা করে বলে যে তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কিছু না, এরকম মজা করো নাকি, বিয়ে করবো আমি আরো 4-5 বছর পরে, এখন আমার কিছুই করি নাই। হুম। ভবিষ্যৎ যে জিনিসটা, ওটা আমি করি নাই এখনো, এই বিষয়। তারপর এক পর্যায়ে দেখা গেল 2-4-5 দিন গেলে পরে আমার ফ্যামিলি থেকে আমার ভাই, ওনারা বলতেছেন, মা বাবা,
যে আমার মা বলতেছেন আমি তো বয়স হয়ে গেছে বাবা, দেখো তুমি হুম আমার অনেক বয়স হয়ে গেছে, আর বিশেষ করে হলো তোমার 2 ভাই বউ যে ওনাদের সংসার নিয়ে ঝামেলা আছে, হুম প্রত্যেকজনের পোলাপান আছে 2টা 3টা করে, হুম তাহলে আমার আলাদা একটা সেবা যত্ন আছে, হুম যে এক পর্যায়ে তখন আমি নিজের কাপড়গুলো ধুতে পারি না, হুম আমার পিছিয়ে একজন লোক দরকার। হয়তো গরিবের ফ্যামিলির সন্তান নিতে পারি, হুম কিন্তু চলাফেরাটা একটু অন্য টাইপের। হুম তাহলে মা বলতেছেন এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন আমি রান্না বাড়া কত কিছু আছে এগুলা পারি না। মানে ঘরে একটা বউ নিয়ে আসো। জি, তোমার জন্য আমরা একটা বউ দেখছি, এখন তুমি কি বলো? তখন আমি হঠাৎ করে সরাসরি তো মা বাবার সামনে এরকম কথা বলা ঠিক না, বলতেও পারি না। হুম তখন কিছু না বলে আমি চলে গেছি, আমি কিছু আমার ভাবতে দাও, দেখি কি হয়। তারপর বাবার এদিকে আমি দেখলাম কিছু নাই, হুম যে জায়গায় আমার জন্ম দিয়েছেন আমাকে মা, ওই মা যখন কথাটা বলছেন, হুম তাহলে অবশ্যই এটা ভালোর জন্যই বলছেন, সন্তানের খারাপ কোনো সময় চায় না। হুম তারপর আমি বলছি মা আমার তো ভবিষ্যৎ যে জিনিসটা এটা কিছুই করি নাই এখনো, রাইট 2-4-5 বছর পরে লইলে তো ভালো হয়। তখন মা বলতেছেন, সবাই বলতেছেন যে এলাকার যুগের এখন সিস্টেম ভালো না, হুম এখন ছেলে মেয়ে কত ধরনের ঘটনা হইতেছে, খুব রিস্ক, তোমার বয়স হয়ে গেছে এখন, আর এখন বর্তমানে এই বয়সে ছেলেরাকে মা বাবা একমাত্র তাদের দায়িত্ব শেষ করে দিতে হবে। হুম তারপর এক পর্যায়ে এভাবে গল্প করতে 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 আমার বিয়ে শাদী ওনার হাতে দিয়ে দিছি, বুঝছি তোমরা যেটা ভালো মনে করো ওইটাই করো। মানে বাপ মাকে বলছেন এটা? জি হুম কত সালের গল্প এটা? হ্যাঁ, এটা 2019 সালের গল্প। 19? হ্যাঁ। জি, তারপর মা বাবার কাছে আমি ছেড়ে দিছি এই বিষয়টা। হুম তাহলে ওনারা পরামর্শ নিয়ে আমার পার্শ্ববর্তী এলাকা, আমরা হলাম 1 নম্বর ইউনিয়ন, ওইটাও 1 নম্বর ইউনিয়ন, কিন্তু ওয়ার্ড 2টা, আচ্ছা পার্শ্ববর্তী এলাকা। ওকে ওইদিকে একটা মেয়ে দেখছেন, সম্বন্ধ দেখছেন, দেখার পরে মেয়ে আমার বোনই হয় হুম এই হিসাবে, হুম মানে হিসাব মিলে, সম্পর্কের দিক থেকে? জি সম্পর্ক দিক দিয়ে হিসাব খুব একটা মিলে। হুম তারপর আমার মা ভাই বাবা ওনারা গেছেন মেয়ের বাড়িতে, গিয়ে দেখছেন, হুম ওইটাও আমি নিজেও পুরোপুরি জানি না, তারপরে বলছেন। হুম যাওয়ার পরে ওনারা মেয়ে দেখছেন, ওনাদের যে আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা হুম খুবই দুর্বল, বিশেষ করে আমরা তো দুর্বল, মানে আমাদের থেকে অনেকটা দুর্বল, হুম এলাকার প্রতি তারা মানে খুবই একটা বেশি দুর্বল। মানে শুধু একমাত্র আমার মা একটা কথা বলছেন, যে আমি চাই আমার ফ্যামিলি সবাই ছোট ছেলে, আচ্ছা আদরের ছেলে। আর বিশেষ করে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে করেন রোজা নমাজ সবকিছু, এদিক দিয়ে আমার মা একটু হুম অন্যরকম। ধার্মিক? হ্যাঁ, তারপর আমার মা বলছেন আমি চাই আমার মেয়েটা, যে আমার ছেলের বউটা হবে মানে পর্দাশী, পর্দা করবে, সম্মান জানবে, ঘরের বউ হয়ে থাকবে, সম্মান দিতে জানবে, আর মেয়েটাকে চাই মেয়েটা হয়তো ভালো। হুম তা আমরা মেয়ে দেখছি, দেখে পছন্দ হয়েছে, মেয়ে কোরআন শরীফ পড়ে, বাংলা পড়া আছে, ব্যবহার ভালো, হুম সব দিক দিয়ে ঠিক আছে। বিশেষ করে তোমার যে আর্থিক অবস্থা এগুলো তোমার দেখে লাভ নেই, হুম তুমি তো বাবা বউ কিনে থাকবে, ওকে দেখে বিয়ে করো, আমরা ওকে দেখে পছন্দ হয়েছে, হুম এখন তোমার কিছু বলার আছে নাকি বলো। আচ্ছা। আমি কইছি মা জীবনের তো একটা শেষ, বিয়ে শাদী জন্ম মৃত্যু একবারই হয়, হুম আমার তো বন্ধু বান্ধব আছে, ওদেরকে নিয়ে একবার আমি যাই, গিয়ে একটু দেখতে চাই। হুম তারপর বললো সমস্যা নেই, তুমি যেহেতু বিয়ে করবা তোমার দেখার অধিকার আছে, তুমি যাও গিয়ে দেখতে পারো। হুম তারপর আমি একটা বাইক নিয়ে আমার বন্ধু বান্ধব নিয়ে একদিন যাই। হুম যাওয়ার পরে বিশেষ করে আমি মা যেটা বলছেন অর্থনৈতিক হুম আর্থিক অবস্থা এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, যে ঘর বাড়ি মনে করুন ওইটাও নাই, হুম বিশেষ করে বস্তিতে যেভাবে মানুষ বসবাস করে হুম এরকমই। তখন আমি মার কথাটা আমার মনে পড়ে গেছে, মা তো বলছিলেন কথাটা, হুম যে তখন আমি যাই, যাওয়ার পরে ওনারা মেয়েকে সামনে আনেন, আমি দেখলে পরে মেয়েকে দেখে আমার পছন্দ হয়, হুম হুম ওরা দেখে আমার পছন্দ হয়েছে। তারপর আমি বলছি চলে যাই, হুম দেখা হয়ে গেছে। তারপর আমি চলে আসি বাড়িতে, হুম আসার পরে আমার কাছ থেকে মানে ট্রিটমেন্ট নিতে চাইতেছে ফ্যামিলি, হুম যে কি। তখন আমি একবার ভাবতেছি যে বউ কিনে তো থাকবো ঠিক আছে সারা জীবন, আমি তো শ্বশুর বাড়িতে পড়ে থাকবো না। তারপরও মন মানতেছে না, কারণ আমি তো শ্বশুর বাড়ি মনে একটা আছে, মানুষ একটা আশা ভরসা করে, হুম যে আমি একটা বিপদে পড়লে শ্বশুর বাড়ি থেকে এটা চাবো এটা Support চাবো, হবে, হ্যাঁ। সাপোর্ট, যে কারণে আমি আর সাপোর্ট, ওরকম কিছুই নাই জি শ্বশুরের? সাপোর্ট বলতে কিছু নেই ওনারা ফ্যামিলিতে। আমি যে বিয়ে করি হুম
ওই বউ ফ্যামিলিতে সবাই বড়। হুম ওর বয়স যখন 14 বছর তখন আমি বিয়ে করি। হুম ফ্যামিলিতে ওই বড়, আরো ওর 3টা বোন আছে, হুম ওরা আরো 3 বোন আছে, 3 ভাই আছে। ফ্যামিলিতে সবার বড়। আচ্ছা আর যারা আছে এখনো ছোট ছোট বাচ্চা ফ্যামিলিতে, এই কারণে মানে সবার বড় তো, মানে প্রথম মেয়েকে আমি বিয়ে করি। হুম এক পর্যায়ে আমার দিকে পছন্দ হয়েছে, তারপর বলছি জীবনে মানুষের তো দুদিনের দিন দেখি, মানে ওর দিন থেকে আজকে আছে কালকে নাই। আচ্ছা, আমার মেয়েকে দেখে পছন্দ হয়েছে, ও যদি ভালো থাকে, মা বাবাও দেখছেন, ওইটা অবশ্যই ভালো হয়। তারপর আমি ডিসিশন দিয়ে ফেলেছি বাবা মাকে, হ্যাঁ তোমরা দেখো যেটা ভালো মনে করো ওইটাই। তারপর ওনারা এক পর্যায়ে যে শ্বশুর বাড়ি থেকে হুম যে একটা চাপ দিছে, কিরকম চাপ, মানে আমরা যে দেখছি আমরা কেন এটা জানাইতেছি না হুম বিয়ের ব্যাপারে, হুম খুব একটা চাপ দিয়ে ফেলেছে আমাদেরকে। হুম তারপর আমরা বলছি দেখো জীবনের একটা জিনিস বিয়ে শাদী, ওইটা তো ভাববা চিন্তা করতে হবে, হুম হঠাৎ করে তো আর কোনোভাবে হয় না এটা। হুম তারপর আমার ভাইকে বাবাকে বাজারে পাইলে পরে আমার শ্বশুরে অন্য এলাকার মানুষ বলে কি আমরা জানান তারিখ কবে কি করবেন। হুম তারপর আমার একটা চাচাতো ভাইয়ের কফি হাউস আছে বাজারে, ওই দোকানে বসেই শ্বশুরবাড়ির এলাকার লোক হুম মানে চাইতেছেন দোকানে বসেই এটা এই যে বিয়ের সাথে আপনার মেয়েটাকে দেখে পছন্দ হয়েছিল? হ্যাঁ, আমারকে মেয়ে দেখে পছন্দ ছিল। মেয়েদের কিন্তু শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। এই অবস্থার প্রতি আমার বেশি একটা আমি ভালো ছিল না। হুম তারপরেও যে জায়গায় মা বলছেন যে মেয়ে যদি ভালো হয়, মেয়েকে নিয়ে তো তুমি সুখী হইতে পারো, তো এর থেকে আর কিছু লাগে না। হুম তারপর হ্যাঁ, ওই মার কথাই আমি সবসময় স্মরণ করছি, ওইটা মানে মার কথাই আমি এতটুকু আগাইছি। আর যেহেতু মা আমাকে বলছেন কথাটা নিজে থেকে, বিয়ে শাদীর ব্যাপার না করলে তো মা কষ্ট পাবে, এই জন্য আমি এটা ডিসিশন নিই। হুম তারপরে এক পর্যায়ে একটা দোকানে বসে কফি হাউসে হঠাৎ করে শুনি ওই দোকানেই আপনার বিয়ে শাদীর ডেট, একটা ডেট মানে ওরা চাইতেছে ওইটা দিয়ে ফেলতো। হুম তো ওইটা তো আর আমি জানি না। তারপর বাড়িতে বড় ভাই আসেন, আসলে বড় কইতেছে, হুম চিল্লাচিল্লি করতেছেন যে জীবনে বিয়ের শাদী শেষ বিয়ে, এটা ফ্যামিলি তো আর কেউ নাই ছোট, এত তাড়াহুড়ার কি আছে, আমরা একটু ভাবি ইয়ে করি সময়। আর 15 দিন পরে ঈদ, কুরবানি ঈদ, হুম মানে সবাই বলতেছেন যে ঈদটা যাক, ঈদের উপলক্ষে বিয়ে শাদীটা হোক, এটা ভালো হয়। হুম তখন আমার শ্বশুর বাড়ির লোকেরা মানতেছেন না। হুম তখন আমি আপনাদের তো অনেকটা হ্যান্ডসাম ছিলাম, হুম আল্লাহ তাআলা আমার সব কিছু ঠিকঠাক ছিল। এমনিতে হয়তো পড়ালেখার দিক দিয়ে আমি দুর্বল, হুম আর্থিক অবস্থা, কিন্তু এমনিতে আমি অনেক মানুষে আদর করছেন, সম্মান দিছেন। এই জন্য মানে আমাকে একটু মানুষে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন সবাই। হুম যে কারণে আমার যেই দেখে তারে মায়া লাগে। হুম যে ওনারা বলতেছেন পরে যদি ছেলেটা অস্বীকার যায়, বিয়ে শাদী না করতে চায়, কারণ ছেলে তো সুন্দর, যে কেউ বিয়ে দিতে রাজি হবে, হুম ওদের ভিতরে ওই সন্দেহ ঢুকে গেছে। আচ্ছা এক পর্যায়ে ওনারা চাপ দিয়ে লাইছে আমাদেরকে, মানে তারিখ দিতে হবে, আচ্ছা ওনারা ঈদ মানবেন না, আচ্ছা ঈদের আগেই বিয়ে শাদী একটা এটা করতে হবে। সমাধান চাচ্ছে। জি, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর নতুন আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর এখন এক পর্যায়ে আমার বাবা খুব সরল মানুষ ছিল, আগের মানুষ তো কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না। হুম তো আমার বাবাকে তো সে বাবা সরল মানুষ, দোকানে বসে রয়েছেন,
কপি টুপি খাইতেছে, কথা কথা বলতেছে। এক পর্যায়ে আমার বাবারে ওনারা কিভাবে কি করে মানে বানায় লাইছে। তারপর বাবারে রাজি করাইছে, বলতেন আপনি তারিখ দিন, আপনার ছেলে তো আপনার উপরে যাইতে পারবে না, কারণ আপনি হয়েছেন গার্জিয়ান, আপনার ছেলে তো আপনার কথা ফেলতে পারবে না। তো এক পর্যায়ে ঈদের 15 দিন আগে তারিখ ফেলে দেয় যে শুক্রবারে বিয়ে। তখন বাড়িতে আসার পরে শুনতেছি ফ্যামিলিতে, আমি পাশের রুমে থাকি তো, আলাদা রুম আমার, তে বাবা মা ওনারা ভাবি সবাই কথা বলতেছেন। এক পর্যায়ে আমি কথাগুলো শুনতেছি বিয়ে শাদীর ব্যাপারে, তারিখ ফেলে দেওয়া হয়েছে। তখন আমার অনেকটা কষ্ট লাগছে। আমি বুঝছি বাবা মার কথা মতোই আমি বিয়ে শাদী করতেছি, কিন্তু আমার তো একটা মন মানসিকতা থাকতে হবে। আমার তো ভাই ব্রাদার আছে, আমার তো একটা মন আছে, আমার তো অনেকটা বুঝতে হবে জীবনে, যেহেতু আমি একটা বিয়ে করতেছি, ওইটা নিজে ভুল করে কোনো সময় ভুল করা যাবে না, ভুল করলে পস্তাইতে হবে। রাইট। তখন ওইটা আমার মাথায় ঢুকে। তখন এক পর্যায়ে আমার জীবনে একটা এলোমেলো শুরু হয়ে যায়। আমি যে ভাববো কোনো ইয়ে করবো, তখন থেকে আমি যদি একটা কথা বলি ফ্যামিলিতে সবাই রাগ হয়ে যায়, কেন তাদের কথা আমি ফেলে দেব। তাদের কথা আমার মানতে হবে, সাপোর্ট দিতে হবে। ওকে। হ্যাঁ, এক পর্যায়ে বাধ্যতামূলক আমার ফ্যামিলিতে কথা বলার কোনো অধিকার নাই, যেহেতু ছোটো আমি, না বলার কারণে বাধ্যতামূলক আমার ওইটা মেনে নিতে হয়েছে। ওকে। বিয়ের ব্যাপারটা। তারপর বলছি আমি কিছুই বলবো না, কিছুই শুনবো না, চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো। আর আমার বড় যেত ওনারা মুরব্বী, ওনারা যেটা বলেন ওইটাই। তারপর এক পর্যায়ে শুক্রবার, তারিখটা আমার সঠিক মনে নেই, বিয়ের তারিখ ফেলে দেয়। এর 11 দিন বা 12 দিন পরে কুরবানি ঈদ। আমার অনেকটা আফসোস যে অনেক জায়গায় বাহিরে আমার বন্ধু থাকে, ভাই ব্রাদার থাকে, আত্মীয় স্বজন, ওনারা বাড়িতে আসবেন। আমার খুব শখ ছিল আমি শেষ বিয়ে করতেছি যখন একটু মানে ভালোভাবে করব, যেন একটু খুশি থাকে মন, সবাই জানে। ওইটা আর করতে পারিনি, ঈদের আগেই তারিখ ফেলে দে। এর মাধ্যমে আমি ওই মেয়ের সাথে একটু লম্বার নেই যোগাযোগ করি, আমার যে ওয়াইফ, কথাবার্তা বলি। হ্যাঁ, কথাবার্তা ভালোই লাগে অনেকটাই। মোটামুটিভাবে স্কুলও পড়ালেখা করতো সে এলাকাতে, মানে ভাবছি তার কথাবার্তা শুনে তার মেধা শক্তি ভালো, আচার আচরণ সব কিছুই ভালোই হবে, খবরটা আমার ভালোই হবে, খারাপ না। তারপর এক পর্যায়ে আমার একটু মানে কথা বলতে বলতে আমার একটু ভালো লাগে, মানে মনের ভিতরে একটা উৎসাহ জাগে। এভাবে কিছুদিন যায়, তারপরে বিয়ের তো সময় মানে চলে আসছে, বেশি দেরি নেই, কাউকে জানাইতে পারেনি কিছু না। এক পর্যায়ে সময় চলে আসে, তারপর আমি রেডি হই। সেদিন আমি বিয়ের জন্য প্রস্তুত। শুক্রবারে আমি বউকে আনতে যাব। আচ্ছা। তখন যাই গাড়ি টাড়ি নিয়ে, শ্বশুরবাড়ি এলাকা তো পার্শ্ববর্তী এলাকা, কোনো মানে ঝামেলা নেই, মানে এলাকা থেকে আমাদের এলাকা থেকে হাঁটতে গেলেও 5 মিনিট সময় লাগে, খুবই কাছে। তারপর যাই, মানে এক পর্যায়ে শেষে আমি বউকে উঠা নিয়ে আসি বাড়িতে। আচ্ছা। আসার পরে তো বিয়ের কাজ বিয়ে শেষ। করলেন কত সালে তাহলে? বিয়ে করে আমি 2019 সালে। 2019 সালে। আজকে থেকে প্রায় 2 বছর হয়। ওকে। মেয়ের বয়স কত ছিল তখন? তখন মেয়ের বয়স ছিল 14 বছর। ওকে। তো এখন থেকে প্রায় 2 বছর হয় বিয়ের আমার বয়স। আমি আর বাইরে যাই না, যেহেতু বিয়ে শাদী করছি, বাড়িতে থাকি, এভাবে সময় যায়। তারপর শ্বশুর বাড়ি থেকে লোক আসে, কাছাকাছি তো অনেকে আসে, আসা যাওয়া করে, এভাবে ভালোই 1-1.5 মাস কাটতেছে। সব দিক দিয়ে ভালোই পাইছি আমি, শ্বশুর শাশুড়ি, আচার আচরণ, মানে সবাই বলতেছে এলাকা বিয়ে লইছো খুব ভালো, তোমার শ্বশুর ভালো আছে, শাশুড়ি ভালো আছে, মানে এইভাবে খুব একটা ভালো লাগতেছে। এভাবে যায় কিছুদিন, তারপর কিছুদিন পর আমার যে ওয়াইফ, আমি তো প্রায় 2 মাস হয়ে যায় বিয়ের বয়স, তারপর একটু মানে অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল হয়ে যায়, মানে চাইছি আমি বাইরে যাওয়ার লাগবো আবার কাজ কামের জন্য, কোম্পানি থেকে ফোন আসছে। তারপর এক পর্যায়ে আমি আবার বউকে রেখে আমি বাইরে চলে যাই নেত্রকোনা কোম্পানি কাজে। তারপর কিছুদিন কাজ করি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছি বাড়ি থেকে। তখন আমার ওয়াইফে আমাকে ফোন টোন দেয়, মিস করে, আমিও মিস করি। প্রথম বিয়ে করে তো থাকা যায় না দূরে বেশি। তারপর কথাবার্তা বললে বেশি মায়া লাগে, বাইরে থাকতে পারি না। আচ্ছা। এক পর্যায়ে আমার অনেক কষ্ট লাগে, কথা বললেই কষ্ট হয়, থাকতে পারি না ফ্যামিলি ছেড়ে। তারপর আমার বউ বলতেছে তুমি চলে আসো বাড়িতে, দরকার নাই টাকা পয়সা কোনো কিছু, দরকার হলে আমরা না খেয়ে থাকবো।
তো আমাকে সান্ত্বনা দিল। আমি বলছি দেখো বিয়ে শাদী করছি, সব কিছু দরকার, অর্থনৈতিকটাই দরকার একটু বেশি, টাকা পয়সা, কারণ আমাদের সামনে ভবিষ্যৎ ভবিষ্যৎ আছে তো। তারপর আমি 15 দিন কাজ করার পরে আমি বাড়িতে চলে আসি। আসার পরে এর ভিতরে সে বাড়িতে গেছে, আসা যাওয়া করছে, ওইটা আমি জানি না। হুম ও যে বাবার বাড়িতে গেছে অনেকবার গেছে এই 15-20 দিনের ভিতরে, কিন্তু সেটা আমাকে বলে নাই। আসার পরে খবর পাইছি 2-3 দিন পরে পরে বাপের বাড়িতে যায়, আসা যাওয়া করে। হুম তারপর আমি তো ভাবছি যা প্রথম প্রথম তো হয়তো একটু মনে পড়ে বেশি হুম ফ্যামিলির বিষয় নিয়ে, এই জন্য যায়, সমস্যা নেই। তখন যে মূল একটা বিষয় এখানে, এখানে তার মনের ভিতরে একটা খুব দুর্বলতা আছে, হুম সেটা আমি খুব পরে জানতে পারি। কিছু কিছু লোকে আমাকে বলে, কিন্তু ওটা আমি বিশ্বাস করি না। কি বলে, আপনি কার মাধ্যমে জানতে পারেন? এরকম ভাবে বললে হবে না, একদম এক্সাক্ট তথ্য লাগবে আমার। হ্যাঁ। হ্যাঁ, আমাদের যে প্রতিবেশী মানুষ হুম বা শ্বশুরবাড়ি এলাকার মানুষ, হুম কারণ পার্শ্ববর্তী এলাকায় বিয়ে নিছি তো, এই এলাকার অনেকের সাথে আমার পরিচিত আগের থেকেই। হুম যারা পরিচিত ওনারা আমাকে বলেন যে তোমার বউ তো, কি ব্যাপার, তুমি থাকো বাহিরে আর তোমার বউকে বাড়িতে ফেলে চলে যাও, হুম ও তো 2 দিন পরে পরে বাড়িতে যায়, এটা তো ভালো না, বাড়িতে যাওয়া আসা যাওয়া। আমি বলছি ওটা তো আমার ব্যক্তিগত বিষয় ভাই, ওটা আমার ফ্যামিলির বিষয়, আমার ওয়াইফ বাড়িতে যাবে আসবে, সমস্যা কি? তারপর ওরা ওরা আর কিছু বলে না। তারপর আবার কিছুদিন যায়, আমি কোনো জায়গায় চলে গেলে ও বাড়িতে যায়। তারপর আবার এই যে আমাকে ওই লোকগুলা বলে যে এগুলো কিন্তু ভালো না, বেশি বেশি বউকে মানে ছেড়ে দেওয়া, আচ্ছা শাসন করতে হবে। তারপর মানুষের কথা আমি কান দিই না, এটা আমার পার্সোনাল বিষয়। তারপর এক পর্যায়ে আমাকে একজনে আমার কানে কথাটা নিউজ দেয় যে আমার ওয়াইফ নাকি ওদের এলাকার একটা ছেলের সাথে সম্পর্কটা অনেক দিন ধরে। আমাদের যে বিয়ের প্রায় 1-2 বছর আগে থেকে এই সম্পর্ক। হুম যেই ছেলের সাথে সম্পর্ক, ওই ছেলে মানে আমার ওয়াইফকে বিয়ে করতে চাইছিল, প্রস্তাব দিছিল, কিন্তু আমার শ্বশুর মানে ওইটাতে মানে রাজি হয় নাই, আচ্ছা কারণ ছেলে ভালো না, ছেলে নেশাখোর, তার স্বভাব চরিত্র বিষয়টা ভালো না। হুম এই জন্য মানে ছেলেটা খুব ডিস্টার্ব করতো ওকে আচ্ছা বিয়ে করার জন্য। এটাও একটা টর্চারিং করার উপরে। ধরুন স্কুলে গেলে পরে গেটের সামনে দাঁড়ায় থাকতো, ডিস্টার্ব করতো, এক সময় দেখা গেল হাতে ধরে ফেলে, মানে খুব মানে একটু টর্চারিং করে। তারপর ওই বিষয়টা কি আমার ওয়াইফ বিয়ের পরে আমাকে বলে, যে বিষয়টা এখন বলতেছি, হুম যে ওই ছেলে খুব ডিস্টার্ব করতো, মানে চাইছিল ওকে বিয়ে করতো, যে কারণে ওকে মানে বিয়ে করার জন্য তাকে অনেক কিছু মানে জাদুটনা করছে সে, হুম যেন তাকে কেউ বিয়ে না করতে পারে, বিয়ে করলেও যাতে কারো সংসার এটা বেশি দিন টিকবে না, আচ্ছা এরকমভাবে সে একটা সাজায় রাখছে। তারপরে এক পর্যায়ে যখন ওই ছেলের কাছে বিয়ে দিতে রাজি হয় নাই, হুম আমার কাছে বিয়ে দিছে, তখন ওই ছেলে তো, এগুলো আপনি জানছেন কার কাছ থেকে? হ্যাঁ আমার শোনা যে, কথা? হ্যাঁ আমার যে শ্বশুরবাড়ি এলাকার লোক, হুম কিছু লোকের সাথে আমার বন্ধু বান্ধব ছিল পরিচিত, যারা সত্য কথা বলেন, হুম ওনাদের কাছ থেকে আমি শুনছি। তখন আমি বিশ্বাসের উপরে হুম আমি প্রমাণও পাইছি। প্রমাণ কি পাইলেন আপনি? প্রমাণ যখন আমাকে একজন একটা কথা বলেন এই বিষয়ে, তখন তো একটা ভিতরে দুর্বলতা আসে। হুম মানে এক ধরনের কোশ্চেন তৈরি হয়। হ্যাঁ, আমার ওয়াইফ এটা কি সত্যি না মিথ্যা, মানুষে বলে এরকম হয়। হুম বাপের বাড়িতে গেলে পরে বলে এই ছেলেদের সাথে আড্ডা মারে, মজা লয়, হুম মানে যা মন চায় তা করে, নিজের স্বাধীনতা, মানে আমার কোনো পারমিশন নেই না, হুম এরকমটা শুনি। শোনার পরে তো আমার খারাপ লাগে মানুষের কাছ থেকে শুনে। তারপর আমি ভাবছি এক পর্যায়ে তো আমার একটা বিষয়টা দেখার দরকার, ফলো করা দরকার। এক পর্যায়ে আমি ওকে বাপের বাড়িতে পাঠাই, যাওয়ার পরে আমি সবার চোখের আড়ালে আমি ফলো করি সে বাড়িতে গেছে। আমি 3 দিনের জন্য বাড়িতে পাঠাইছি, কি করে, কোথায় থাকে, কতটুকু সময় কোথায় কাটায়, আচ্ছা এটা আমি ব্যক্তিগতভাবে ওটা আমি ফলো করি। আমি একটা অন্যরকম ছদ্মবেশে, যেন কেউ না বুঝতে পারে আচ্ছা শ্বশুর বাড়িতে গেছি। আচ্ছা তারপর এক পর্যায়ে আমি অল্প অল্প করে আমি গল্প জানতে পারি যে না, বিষয়টা কিছুটা ম্যাচিং আছে যারা বলছিল। হুম কারণ তার খুব একটা খারাপ নজর ছিল। কিরকম, সে আমি যে তাকে বিয়ে করছি, হুম আমাদের জীবনে বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে এমন একটা জিনিস, সংসার এমন একটা জিনিস, ওইটা সে তখনও বুঝতে পারে নাই। যে আমি বয়স তো- কত ছিল ওর? তখন ওর বয়স ছিল 14 বছর, ওহো বয়সটা আচ্ছা। কম ছিল একটু। হুম
অনেক কিছু সে মানে মানে সংসারের বিষয়, স্বামীর যে কি সেবা, একটা মর্যাদা, ওইটার প্রতি তার একটা আকর্ষণ নাই। আচ্ছা মানে বিয়ে হয়েছে কিনা তার এটা নিজে মনে নেই, আচ্ছা তার আচ্ছা চলাফেরা দেখে বোঝা যায়। আচ্ছা তারপর আমি এভাবে ফলো করতে থাকি, রাত্রে দিনে যাই আশেপাশে। তারপর এক পর্যায়ে এভাবে আমি দেখতেছি কিছুটা আমার মানে সন্দেহজনক মনে হইতেছে। তারপর ভাবছি, আমি যেটা ভাবছি, আচ্ছা কিছুদিন যাক, দেখি মানুষের ভুল ভুল করে অনেকে করে, অনেক কিছু বয়স কম থাকলে হুম না বোঝার কারণে ঠিক হয়ে যাবে। কারণ সে তো আমার স্ত্রী, এখন তাকে আমি এখন কিছু বলবো না, কারণ সে কষ্ট পাবে বিষয়টা বললে। হুম এটা আমার কাছে থাক, এভাবে আচ্ছা। আমারটা আমার বুকে চেপে রাখি। আচ্ছা তারপর এভাবে কিছুদিন যায়। তারপর এক পর্যায়ে দেখা গেল সংসারের প্রায় 6 মাস 7 মাস হয়ে যায়। এর ভিতরে আমি বাইরে কোনো জায়গায় যেতে পারি না। 1 নম্বর কারণ, সে বাড়িতে থাকতে চায় বেশিক্ষণ, হুম ওদের বাড়িতে। আমার যে বাড়িটা, ওইটা না একটু খুব সুন্দর বাড়ি, মানে নিরিবিলি, বিশাল বড় বাড়ি। এদিকে মানে যে কোনো আড্ডা, মানে আমোদ ফুর্তি কোনো কিছুর অভাব নেই, সব কিছু আছে। তারপরেও মানে ওর মনে কোনো শান্তি নেই আমাদের বাড়িতে। হুম এক পর্যায়ে ওর বাড়িতে মানে থাকতে চায় বেশি। সেটা কারণ কি আমি বুঝতে পারলাম না। আমি আচ্ছা। বলছি না, বাড়িতে তো এত বেশি বেশি যাওয়া যাবে না, এখন তোমার বিয়ে হয়ে গেছে, আমার পারমিশন নিয়ে তোমার সব কিছু করতে হবে। আচ্ছা আমার যখন মন চায় আমি তোমাকে নিয়ে যাব, তোমার যখন মন চায় আমাকে বলবা, আমি তোমাকে নিয়ে আসবো, একদিন থেকে আবার চলে আসবো। তখন সে ওটা মানবে না। এটা আমার ব্যাপার, আমি আমার বাপের বাড়ির কাছে, আমি যাব আসবো, তুমি বলবা না বলবা কি, তোমার কি বলতে হবে? হুম আমি হাঁটতে গেলে 5 মিনিট লাগবো, তোমাকে আমার বলার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। হুম তখন থেকে আমার মনে খুব ভীষণ একটা দুর্বলতা শুরু হয়ে যায়। আচ্ছা, মানে সন্দেহ তৈরি হয়। জি, হুম কেন আমার ওয়াইফ এত আমার অল্প, কথা শুনতেছে না। জি আমার কথা শুনতেছে না। তারপর খুব সময়টা খুব কম, আমি বিয়ে সেদিন নিছি, এখনো আমরা পুরনো হয় নাই, এখনই আমার উপরে এরকম টর্চারিং। এটা তো এক ধরনের একটা মানসিক মানে দুর্বলতা ঢুকে যায় ভিতরে, হুম টেনশন। তখন আমি কাজেও যেতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমও মানে আমার ঠিকমতো হয় না। হুম আমি শুধু টেনশনে পড়ে গেছি যে আমি তো ওই কথা ভাবতেছি, বাবা মা তো বলছিল মেয়েটা হইলে চলবে ভালো, আর কিছু লাগবে না। যে জায়গায় আমি কোনো অর্থনীতি দেখি নাই, আমি তখন ইচ্ছে করলে আমি ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারতাম, হুম বিশাল ভালো ফ্যামিলিতে আমাকে গাড়ি বাড়ি দিয়ে বিয়ে দিবে। হুম। সেটা আমি কেন করি নাই? শুধু বাবা মা বলছে মেয়ে ভালো, ওইটা গরিব হইলেও মন ভালো আছে, সেই কথা রাখতে গিয়ে আমি অন্যদিক দিয়ে তাকাইনি। আজকে কেন আমার জীবনে হঠাৎ করে এলোমেলো শুরু হয়ে গেল? সেই বউ আমার কথা মানবে না, হুম এটা কেন হবে? তখন এক পর্যায়ে আমি এভাবে কিছুদিন বাড়িতে থাকি, আমি কোনো কিছুতেই আমি মানে সফল হইতে পারতেছি না। মানে মনোযোগ দিতে পারতেছে হ্যাঁ, না। মানে কোনটা করব, কাজ করব না শুধু ঘুমাবো, মানে আমি বাসা থেকে এক পর্যায়ে আমি বাড়িতে পারি না টেনশনে, হুম কোনো জায়গায় একটা বসবো এরকমও নাই। এভাবে টেনশন কিছুদিন যায়। তারপর ও আমাকে আবার বলতেছে আমি বাড়িতে যাব। আমি বলছি বাড়ি থেকে তো কিছুদিন হলে আসলে, এখন তুমি 1 বছরের ভিতরে বাড়িতে যেতে পারবো না। হুম। ওটা আমি একটু মানে বলছি যেমনি ভয় পায়। আচ্ছা তখন সে ভয় না পেয়ে সে আমাকে আর ধমক মারছে, আমি এখনই যাবো বাড়িতে, তুমি কি আমাকে। হুম তখন বলছি আচ্ছা ঠিক আছে যাও। বাড়িতে যায়, কিন্তু আমার বাড়িতে আসতে চায় না, হুম অনেক দিন হয়ে যায়। হুম তখন আমি শ্বশুর বাড়িতে যাই, আমি নিজেই যাই, বিরক্ত হয়ে এক পর্যায়ে। জি সে কেন আমার সাথে যোগাযোগ রাখবে না, এতদিন থাকবে তার বাড়িতে জি অসময়ে। হুম তখন আমি ওদিকে যাই, যাওয়ার পরে বলছি চলো বাড়িতে চলে যাবো। ও বলতেছে না, আমি তো বাড়িতে যাবো না, আমি কিছুদিন থাকবো এদিকে। আমি বলছি এটা কার ডিসিশন? হুম বলে আমার কোনো ডিসিশন লাগে না। তখন আমি বলছি তুমি কি আমার সাথে এখন যাবা আমার বাড়িতে, সেটা আমাকে বলো, হ্যাঁ বা না। হুম বলে না, আমি আর কিছুদিন থাকবো এদিকে। আমি বলছি তোমার কি এদিকে কোনো কাজ আছে? না, তারপর আমি এদিকে থাকবো। তারপর আমি বলতেছি আমি কি তোমাকে এদিকে চাকরি দিছি? হুম বলে না। তা কেন তুমি আমার অনুমতি ছাড়া তুমি থাকবা এদিকে, আমার মুখে মুখে বলতেছো? তো এটা আমার ব্যাপার, ব্যক্তিগত বিষয়। হুম তারপর এক পর্যায়ে আমি বলছি তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি নিজে চলে যাব, আচ্ছা তুমি থাকো তোমার মতো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমারও কাজের একটা চাপ আছে, যেহেতু যাবে না, তখন আমি একা একাই একটু পানি পর্যন্ত খাইনি। সেও বলে নাই যে বসো একটু পানি খাও, হুম একটু রেস্ট নাও। তারপর আমিও রাগে, যেহেতু আমার সাথে যাবে না, হুম আমি একাই বাড়িতে চলে যাই। যাওয়ার পরে সবাই ভাবছে বউকে নিয়ে যাব,
অবাক যে তুমি কালি হাতে কেন? আমি বলছি এমনি বউ, মানে এলাকার মানুষ, আমি বলতেছি এমনি বউ বাড়িতে আসে কি করবে, হুম আমি তো সবাইকে এটা জানতে দেওয়া যাবে না, হুম আমারটা আমার কষ্ট আমার বুকে রাখছি। বাবা Okay. আমার কাছে বলি নাই ওকে এরকম আচরণ যে আমার সাথে করছে। ওকে বাবা মা বলছে কি তোর বউ আসে নাই? আমি বলছি না মা, ও তো কিছুদিন থাকতে চায়, ও একটু অসুস্থ, হুম থাক কিছুদিন। আচ্ছা তারপর আমি তো থাকতে পারি না, হুম যখন রাত হয় নিজুম খারাপ লাগে। খারাপ লাগে, যত রাত গভীর হয় তখন বিষণ্ণ শুরু হয় জীবনে। খুব স্বাভাবিক। জি। তারপর এক পর্যায়ে আমি তাকে বারবার ফোন দিই, ফোনও রিসিভ করতে চায় না। হুম দেখা গেল সে খুব একটা মারাত্মকভাবে ব্যস্ততার মধ্যে হুম পড়ে গেছে। হুম কিন্তু ব্যস্ততাটা কি সেটা তো আমার জানার দরকার। হুম সে তো ব্যস্ত আমাকে নিয়ে না। মানে আপনাকে পাত্তা দিচ্ছে না, সোজা বাংলা। হ্যাঁ, আমাকে পাত্তা দিচ্ছে না। হুম তার মতো সে ব্যস্ততা কেন থাকবে? তারপর যে আমি ফোন দিই যে তুমি চলে আসো বাড়িতে, হুম আমার তো খুব কষ্ট হয়, খাওয়া দাওয়া, আম্মা অসুস্থ, আমি নিজেও অসুস্থ, হুম আমার শরীরে শান্তি নেই, তুমি চলে আসো। তুমি চলে আসো, সমস্যা কি আমার বাড়িতে? হুম তখন আমি বলছি তুমি কি আমাকে ঘর জামাই নিবা নাকি বলতেছো, মানে হাসে হাসে বলতেছি হুম আমি তোমার বাড়িতে কেন যাব? তখন সে বলতেছে তুমি ঘর জামাই তো তুমি। ঘর জামাই তো তুমি? হ্যাঁ। আচ্ছা। আমি বলছি সেটা আবার কবে হইলাম? এখন থেকে তুমি ঘর জামাই মনে হয় আমার কাছে। হুম তারপর আমি কথাটা মজা করে এটা ফেলে দিলাম, হুম যা বলছে তো বলছি। হুম তারপরে আবার মানে বউ ছাড়া থাকতে পারি না, তো মানে বউয়ের প্রতি আমার এত অল্প সময়ে ভালোবাসা বেশি জমে গেছে, হুম মানে যেটা আমার ফ্যামিলিতেও ছিল না। তাকে ওইটা একমাত্র আল্লাহ তাআলা জানেন এত ভালো আমি কেন বাসছিলাম। এই মেয়েটা কি আপনার প্রথম জীবনে লাভ? জি। ওকে। ওই ওই লাভের আগে আমি জীবনে কোনো মেয়ের দিকে তাকাইও নাই, ওইটা জীবনে আচ্ছা। ফার্স্ট। ওকে, তারপর? তারপর এক পর্যায়ে যে ভালোবাসাটা বেশি তার প্রতি আমার থাকতে পারি না। হুম দিনেও যেরকম কষ্ট, রাত্রে আরো বেশি কষ্ট। হুম ধরেন মানে বউয়ের হাতের ভাত খাইয়া বা একসাথে থেকে গল্প করে মানে অভ্যাস হয়ে গেছে, তখন এটা ছাড়া থাকা যায় না। আচ্ছা চেষ্টা করলো, তখন আমি ভাবছি যা ওদের বাড়িতে আমি চলে যাই। আচ্ছা তখন এক পর্যায়ে আমি মা বাবাকে বলে চলে গেছি ওদের বাড়িতে। কাজ কাম তো সবই বাতিল তার জন্য, হুম সব ক্যান্সেল। কাজ কেন করবো? কাজ করার তো মন মানসিকতা আমার নেই। হুম তখন ওর বাড়িতে যাই, গেলে পরে ভালো মন্দ জিগাইলে পরে আমি ভালো মন্দ জিজ্ঞেস করতেছি, ও আমাকে জিজ্ঞেস করে নাই তুমি কিভাবে ছিলা, এই যে আমি এতদিন ছিলাম না, তুমি কে তোমাকে রান্না করে খাওয়াইছে, হুম কিভাবে তোমার সময় গেছে, তুমি কি সুস্থ আছো, তার খবর আমার নিতে হচ্ছে। মানে ও আপনার কিছু জিজ্ঞেস করে না, আপনি না উল্টা না, জিজ্ঞেস করেন? আমি কিভাবে ছিলাম, আমি কি খাইছি নাকি, তার প্রয়োজনে কোনো না, কিন্তু আমি অবশ্যই তার প্রয়োজন নিতেছি। তুমি যে ছিলা এদিকে, তোমার তো কোনো সমস্যা হয় নাই, ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো, কোনো অভাব তো হয় নাই? বলো না আমি ভালো আছি। তারপর বলছি যে চলো, অনেকদিন তো হয়ে গেছে, এখন বাড়িতে চলো, হুম আমার তো ডিউটি করতে হবে, কাজে যেতে হবে, অনেকদিন হয়ে গেলো কাজে যাই না। হুম আর এখন কাজে না গেলে আমার চাকরিটাও ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু কাজটা আমি খুব কষ্ট করে শিখছি। ইলেকট্রিকের কাজ তো খুব সহজে শেখা যায় না। হুম ওকে বুঝাইতেছি কিন্তু ও বুঝতেছে না। তুমি কাজ করো, যায় সমস্যা কি, আমি তো আছি এইদিকে, যখন তুমি বাড়িতে আসবে আমাদের বাড়িতে চলে আসবে। তারপর এক এক পর্যায়ে একটা তর্কাতর্কি হয়ে যায়, আমার শ্বশুর শাশুড়ি মানে তখন এটা শুনে ফেলে, কি হয়েছে জিজ্ঞেস করে। তখন ও বলতেছে আরে দেখো না তোমার জামাই কি বেয়াদব, মানে শ্বশুর বাড়িতে এসে চিল্লাচিল্লি করতেছে, আচ্ছা আচ্ছা বেয়াদবের মতো কথাবার্তা বলতেছে। তখন যে ও একটু বড় গলা কথাবার্তা বলতেছেন, পাশের যে রুম ছিল হুম ফ্যামিলিতে ছিল, ওরা শুনতেছে। এক পর্যায়ে মানে আমাকে ওনারা এর ভিতর থেকে একটা সন্দেহ তৈরি হয়ে যায়, হুম মানে ওরা কি ব্যাপারে তো তাড়াতাড়ি কিছুদিন হলো বিয়ে হয়েছে, জামাই মানুষ, এখনই কেন এরকম করছো? চিল্লা চিল্লি হচ্ছে এইদিকে। হুম তারপর আমি তো কিছু অন্যায় করি নাই, মানে আমাকে ফাঁসাই দিছে, আমি বেয়াদব, আমি তার খোঁজখবর নেই না। সে বলতেছে আমি তার খোঁজখবর নেই না, সে যে তার বাড়িতে আসছে, এক পর্যায়ে এরকম কথা বলতেছেন। তারপর আমি কিছু বলি না, আমার কারণ বলার মতো কোনো ভাষা নেই। ভাষা আমি মানে যে ভাষাটা ছিল তখন এটা হারাই ফেলাই ভাষা, হুম মানে শুধু কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, আর শুধু উপরওয়ালার কাছে আমি মানে প্রার্থনা করি যে তুমি আমাকে সুন্দর একটা জীবন দাও, আমার বউর মাথা তুমি ঠান্ডা করে দাও, যেন সমস্যা কোনো না হয়। হুম
অনেক আশা করে তাকে বিয়ে করছি। তারপর এক পর্যায়ে এভাবে কিছুদিন যায়, তখন দেখা গেল জানেন মানে ওর কাছে আমি দুর্বল, কিন্তু কেন সেটা আমি নিজে জানি না। অথচ আমি কোনো দিক দিয়ে দুর্বল না, মানে তার আচরণে আমি যদি দুর্বল না হই তার কাছে, তাহলে সে আমার ফ্যামিলিতে থাকবে না, এই পরিস্থিতি শুরু হয়। তখন মানে একটা আছে না যে ফ্যামিলিতে অনেকেরই মানে স্ত্রীর কথা চলতে হয়, ওঠার কথা বলে উঠতে হয়, বসার কথা বললে বসতে হয়, সেটা শুরু হয়ে যায়। তখন আমি অনেক সময় সেটা ভাবি একা একা, এটা কি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমি তখন তো আর কারো কাছে কিন্তু বলতে পারি না, কারণ এটা তো বলার মতো বিষয় না। এটা আমারটা আমি আমার বুকে চেপে রাখি, কারো কাছে বলতে পারি না, আর কেউ বুঝতেও চায় না, এটা বুঝতে পারেও না, কারণ সে এরকম সময় করে যেন কেউ না দেখে, কেউ না বুঝে, শুধু আমাকে আঘাত দিয়ে। তারপর এক পর্যায়ে আমি বলছি অনেকদিন হয়ে গেছে, ফ্যামিলি তো অভাব শুরু হয়, কারণ অর্থনৈতিক তো দুর্বল আমাদের। এক সময় ছিল সেটা নষ্ট হয়ে যায়, তখন আবার বাহিরে যাই, ওকে বুঝাই যে তুমি ভালো থাকো, আমি এক সপ্তাহ পর পর আসবো তোমার সাথে দেখা করবো। বাইরে যাই মানে কাজ করতে? হ্যাঁ। কি কাজ করতেন বাইরে গিয়ে? ইলেকট্রিকের কাজ করতাম। ইলেকট্রিকের কাজ করতেন। এক পর্যায়ে আমি ওকে বুঝাইছি যে তুমি থাকো, আমি বাইরে যাই, টাকা পয়সা তো আমাদেরই দরকার, সামনে যে অনেক দিন আছে, সময় আছে, আমাদের ভবিষ্যৎ আছে, পোলাপান হবে, ফ্যামিলি বড় হবে, টাকা দরকার, এইদিকে তো থাকলে আমাদের চলবে না। তাহলে তাকে বুঝাই আমি যাই আবার ওই কাজে। যাওয়ার পরে শুনি ফোন দিলে পরে বলে আমি বাপের বাড়ি চলে আসছি। আমি বলছি তুমি তো চলে আসছো, আমার তো আমি হয়তো বাড়িতে নেই, কিন্তু আমার বাবা আছে, মা আছে, ফ্যামিলি তো অনেক কেউ আছে, ওদেরও তো একটা আশা আছে যে তুমি বউ, ওদের কথা তুমি মানবা, সম্মান দিবা, ওনারা যেটা বলে, কারণ ওনারাই পছন্দ করে বিয়ে করেছেন আমাকে। আমি নাই তাতে কি হয়েছে, তুমি তো বাড়িতে থাকতা, অথচ আমাকে তো তুমি জিজ্ঞেস করতা। তখন সে একটু মানে অন্যরকম ভাবে কথা বলে আমাকে। এভাবে আমি কিছু বলি না, আমি মানে একটা ডিসিশন নিছি, ও কি করতে চায়, কিভাবে মানে কি করতে চায়, ওইটাই আমি দেখি, সময় দিই। এভাবে আমি কাজ করতে থাকি, কিছুদিন তার সাথে আমি যোগাযোগ রাখি না, মানে কষ্ট পাইছি তার মাধ্যমে। আমি কিছুদিন যোগাযোগ রাখি না, ফোন বন্ধ করে ফেলি, ও আমাকে ফোন দেয় না। তারপর আমি আবার থাকতে পারি না, কথা না বললে অভিমান রাখতে পারি না, তারপর যোগাযোগ করি। তারপর ও বলতেছে তুমি বাড়িতে আসবা না? আমি বলছি কোনো কাজ আছে? না, তোমার কি টাকা পয়সা বেশি প্রয়োজন, তাহলে তুমি তোমার চেষ্টা করো, আমি আমার চেষ্টা করি। তারপর এক পর্যায়ে আমার কথাটা কষ্ট লাগে, তারপর আমি কাজ একদম ছেড়ে দিয়ে আসি পড়ি। টাকা পয়সাও আমি মানে পাইতাম কোম্পানিতে, ওইগুলো আমি আনিনি। কথাটা শুনে আমার কিরকম একটা সন্দেহ লাগছে, ওই দিন আমি রাত্রে ট্রেনে চলে আসি বাড়িতে। আসার পরে বলছি আর চাকরি করুম না, তোমার কাছে সবসময় থাকবো। তারপর ওইভাবে দেখা গেল থাকতে থাকতে ফ্যামিলিতে বেশি দিন যায় না, আবার অভাব শুরু হয়ে যায়। যখন আমার বাবা তো কাজ কাম কিছু করতে পারে না, আমার উপরে সব কিছু ফ্যামিলির, তখন ওইটা নিয়ে ঝামেলা, যে ফ্যামিলিতে মনে করেন সব কিছু ঠিকঠাক হয় না। তখন আমার বাবা আমাকে 2টা গরু কিনে দেয়, কিছু ক্ষেত মানে জমা এগুলো রাখি আমাকে দেয়, যে এই ক্ষেতগুলো তুমি করো, দান করো, কর্ম করো, এখান থেকে তুমি ফলাফল ভালো পাইতে পারবা। তুমি এলাকাতে থাকলা, বউ মা বাবা সবার সাথে থাকলো, বাইরে কাজ করার দরকার নেই। আচ্ছা। তো ওই বিষয়ে আমার একটু অভিজ্ঞতা কম, যেটা আমার বাবা পারতেন, কৃষি কাজ, গরু বাছুর, এই বিষয়ে আমার খুব অভিজ্ঞতা নাই, আমি পারি না এটা, এই কারণে সমস্যা। তারপর কিছুদিন করি, তারপর আবার পারি না। তারপর আমি এক পর্যায়ে আমি এটা করি না, অবহেলা করি, ক্ষেত খামার এগুলা কৃষিকাজ। তখন বাবা গরুগুলা বিক্রি করে ফেলে, যে তোমাকে দিয়ে কাজ হবে না, তুমি তো সফল হইতে পারবে না, চাইছিলাম তুমি কাছে থাকো, নিজের ভবিষ্যৎ নিজে করো। এখন আমার তো কিছু করে না, আমি তো এটা পারি না, অভিজ্ঞতা নেই আমার। তখন এক পর্যায়ে আমি আবার নরসিংদী, ওইদিকে আমার এক বন্ধু থাকে, কোম্পানিতে কাজ করে বিশাল বড়, ওর সাথে যোগাযোগ করি, ও বলে চলে আসতো এইদিকে। আচ্ছা। তারপর আমি বলছি তাহলে আমার তো ওয়াইফকে নিয়ে আসতে হবে এদিকে। তখন ওয়াইফ কোথায় থাকে আপনার? তখন আমার সাথেই থাকে।
তখন আমি বলছি, তখন বন্ধু আমার তো ওয়াইফকে নিয়ে আসতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে, কারণ ওইদিকে তো অনেকটা দূরে, হুম। অনেকদিন থাকতে হবে। আচ্ছা। তারপর বলে ওটা তোমাদের বিষয়, দেখো। তখন আমি ওয়াইফকে বলি, পরামর্শ করি একটা। তারপর আমার পরামর্শ সে মানবে না। আমি তোমার সাথে কেন যাবো এত দূরে? আমি বলছি আমি পৃথিবীর যে কোনো জায়গায় তোমাকে নিয়ে যাবো, সেটা আমাদের বিষয়, আমি তো তোমার স্বামী না। তো তোমার সমস্যা কোথায়? আমি কাজ করবো, তুমি থাকবা বাসায়। হুম। বলে না আমি যাব না। তারপর ও যাবে না, এদিকে তো একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, আমি তো যেতে পারতেছি না তাকে এদিকে রাখিয়া। হুম। তারপর আমিও যাই না, এভাবে কাজ করি, মাঝে মাঝে আবার করি না, এভাবে সময় যায়। তারপর ও তো একটা সমস্যা, বাবার বাড়িতে বেশি থাকতে চায়, শ্বশুর বাড়ির কাছে তো। জি। হ্যাঁ, তারপর আমি সেটা মানে মানতে পারতেছি না। তখন আমার শরীরে অনেকটা রাগ আসতেছে যে সে আমার কথা মানবে না, বাপের বাড়িতে 2 দিন পর পর চলে যাবে, হুম। তার মতো সে চলবে, এটা তো হবে না, এটা তো কোনো জীবন না। হুম। এভাবে সময় যায়। তারপর আমি বাপের বাড়িতে যাওয়ার জন্য দিই না, না দেওয়ার কারণে সে তার বাবার কাছে ফোন দেয়, মার কাছে ফোন দেয়, যে আমাকে তো মারতেছে, আমি বাড়িতে আসার কথা বলছি এই জন্য মারতেছে, আমাকে আসতে দেয় না, আমার এই করে সেই করে, মানে সে একটু মিথ্যা কথা বেশি বলতো আর কি। হুম। কোনো আশ্রয় নিতে চাইলে মিথ্যা কথা বলতো বেশি, মানে এই জায়গাটা আমাকে দুর্বল করে লাইতো আর কি, মিথ্যা কথা বললে। যে কারণে তার কথা সবাই বিশ্বাস করতো ফ্যামিলিতে, হুম। সে মিথ্যে বললো এটা সত্য হয়ে যেত, আচ্ছা। আমারটা রাইট থাকতো না। তখন ওর শ্বশুর বাড়ি এলাকায় আসে, আমার লোক আসে, আসলে পরে সে বিচার দেয় যে আমার তো বাড়িতে যাইতে দেয় না। ওনারাও একটু এ কথা বলে নাই যে তুমি তো, তোমাকে বিয়ে দিয়ে ফেলেছি, তুমি তো স্বামীর অধীনে এখন, ও কথা না বললে তোকে খেয়ে যেতে দেবে না, তুই চল। এভাবে আমার ফ্যামিলি সবাই তাকায় রয়েছে, আমার শ্বশুরে বলতেছে তুই প্রতিদিন যাবি, প্রতিদিন আসবি, হুম। সমস্যা কি? আরো মানে মেয়েদেরকে শাসন না করে আরো চান্স দিতেছে। হুম। তারপর এক পর্যায়ে আমি বিষয়টা খুব কষ্ট পাই। আমার শ্বশুর তো বাড়িতে এসে যদি এরকম ভাবে কথা বলেন, চিল্লা পাল্লা করতেছেন, অবশ্যই তুই যাবি প্রতিদিন। তখন ওর কথা বিশ্বাস করতেছে, আবার চিল্লাচিল্লি করতেছে যে ওই ছেলে তো ভালো না, ওই ছেলে আমার মেয়েকে মারে, টর্চারিং করে, আর ওই মেয়ে তো ওই ফ্যামিলিতে রাখা যাবে না। তারপরে এক পর্যায়ে মেয়েকে নিয়ে চলে যায়। হুম। আমার ফ্যামিলি সবাই অবাক হয়ে গেছে, শুধু থাকায় রয়েছে, বলার মতো কেউ কিছু নাই, কিছু বলেও নাই, ওনারাও কিছু বলে নাই যে আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iLoveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। আমার ভিতরে অনেক কষ্ট তৈরি হয়, সময় যায় আর কষ্ট বাড়ে। তারপর বাবা মাকে আমি এক পর্যায়ে বলি যে এরকম কেন হইতেছে। তারপর আমরা কি বলবো, তোদের ভিতরে কি হইতেছে না হইতেছে ওটা তোরাই খুব জানোস, তো আমি জানি না, তুই কিছু করছস, কিছু মানে বলছস, কোনো খারাপ আচরণ করছস, আমি না কিছু না। তার এক পর্যায়ে সে বাড়িতে যাওয়ার পরে ওই যে তার বাবা নিয়ে গেল, প্রায় 15 দিন, এই যে 15-16 দিন হয়ে যায়, কোনো খবর টবর আসে না। আচ্ছা। ওইখানে থাকতেছে। তারপর আমি ফোন দিই, সে কথাবার্তা বলে আমার সাথে, জাস্ট এতটুকুই, কথা বলার মাধ্যমে একটু মজা, কিন্তু সে
মানে এরকম ভাবতেছে না যে আমার স্বামী, বা আমিও এরকম মানে অনুভূতি পাইতেছি না সে আমার স্ত্রী। হুম মনে হইতেছে দুজনকে চিনি না অপর। তারপরে এক পর্যায়ে আমার একটু অভিমান হয়ে যায়, খুশি ওর সাথে যোগাযোগ রাখবো না, আমি বাইরে চলে যাবো কোম্পানিতে, ওকে যেহেতু আমার কথা শুনে না, দেখি শিখে কি করতে চায়। তারপর এক পর্যায়ে আমি আবার বাইরে চলে যাই, কাজ করি। কাজের মাঝে তো আমার মন নাই, কাজ করতে গেলেও আমি কাজ করতে গেলে হাতে থেকে জিনিস পড়ে যায়, ওকে। কারণ এই বিষয়গুলো মানে খুব মনে পড়ে বারবার। ওয়াইফ তখন কি আপনার কন্ট্রোলের বাইরে একদম? জি, একদম কন্ট্রোলে আনা আমার জন্য সম্ভব না। হুম তারপর আমার সাথে যারা কোম্পানিতে কাজ করে ওরা বুঝতে পারতেছে যে আমার যেমন কষ্ট। ওরা জিজ্ঞেস করতেছে কী হয়েছে তোমার, বলো। আমি বলছি না, আমার শরীর একটু দুর্বল। হুম ওরা তো বুঝতে পারতেছে না, ওরা আমাকে দোকানে নিয়ে যায় চিকিৎসা করে, মেডিকেলে নিয়ে। হুম কিন্তু আসলে এরকম কিছু না, আমি মানে বলতে পারতেছি না এই বিষয়টা কেউ কাছে। আচ্ছা কেন বলবো আমি একজনের কাছে, ফ্যামিলির বিষয়। এভাবে আমি চেপে রাখি। এরপরে আমার কাজ কামও ভালো লাগে না, কাজ কাম করছি যে আমি কতদিন করছি, টাকা পয়সা কত পাই, এগুলো আমার মানে খুব ইচ্ছে হয় না হিসাব নেওয়ার। হুম এভাবে আমি ফালাই আবার হঠাৎ করে বাড়িতে চলে দিই, মন খারাপ হয়ে গেছে একদিন, বাড়িতে চলে দিই। তারপর বলে হঠাৎ করে তুমি চলে আসলা, বাবা মা বলতেছে আমি আমার ভালো লাগতেছে না এদিকে, আমার মানে বাড়িতে ছাড়া আমি থাকতে পারি না, এই জন্য আমি আসছি। তারপরে এভাবে থাকতে থাকি কিছুদিন। আমার ওয়াইফ তো আমার খোঁজ খবর নেয় না, আমি ফোন দিলেও ফোন রিসিভ করে না। তারপর বাবা মা বলতেছেন, সবাই বলতেছেন, বাড়ির ভাবি, যে তোমার তো দরকার, সে তো চলে গেছে বাড়িতে, তুমি তার স্বামী, তোমার যেতে হবে, যা আনতে হবে, হুম সে তো এমনি আসতে পারবে না একা। আমি বলছি যাওয়ার সময় তো সে আমার সাথে যুদ্ধ করে যায়, আমাকে না বলে চলে যেতে পারে, তো আসার সময় তো অবশ্যই আসতে পারে, হুম তাই না? তারপর ওনারা আমাকে মানে লজ্জা দেয়, তুমি এটা বললো না, কারণ তোমার স্ত্রী, তোমার যে আনতে হবে, গ্রহণ করতে হবে, সেটা তো আমি জানি, কিন্তু আমার তো সেই অনুভূতি নাই। হুম আমি যে শ্বশুর বাড়িতে যাবো, জামাই হিসেবে একটা সম্মান পাবো, এই সম্মানটা তো আমি পাই না। রাইট কারণ আমার ওয়াইফ পরিচয় দিতে হবে ওনাদের কাছে যে উনি আমার স্বামী, উনি আমার অমুক লাগে, উনি আমার অমুক লাগে, সেটাও একটা শান্তির বিষয়, সেটাও আমার হচ্ছে না, আরো দূরে দূরে রাখে। মানে এমন পরিস্থিতি যে কেউ জানে না আমাদের যে বিয়ে শাদী হয়েছে, সে বুঝতে দেয় না। তারপরে আমার পুরনো কথা মনে পড়লো, ওই যে আমার প্রতিবেশী বন্ধু বান্ধব বলছিল বিষয়টা, যে তার ভিতরে একটা সমস্যা চলতেছে। হুম তখন আমি খোঁজ খবর নেই সে কি করতেছে। তখন আমি একটু খবর পাই যখন সে তার বাবার বাড়িতে থাকে, যে ছেলেটা তাকে বিয়ে করতে চাইছিল, সে যতদিন তার বাবার বাড়িতে ছিল ততদিনে ওই ছেলেটার বাড়ি অনেকটা দূরে, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা, সেখান থেকে ওইখানে আসে। আমার শ্বশুর বাড়ির পাশে একটা দোকান আছে, ওইদিকে আড্ডা মারে। অনেকেই রাত্র হয়ে গেলে অনেক জায়গায় মানে ব্যস্ততা হয়ে যায়, তখন নীরব হয়ে যায়, ওদের সাথে একটু কথাবার্তা হয়, যেটা স্বাভাবিক। আমাকে সবাই বলে এটাই স্বাভাবিক, বলতেই পারে যেহেতু পরি। তখন আমি বলি, ও তোমার কি লাগে ছেলে? আমার চাচা লাগে। ওই ছেলে যেটা মানে বিয়ে করতেছিল সম্পর্কে চাচা হয়। হুম পরে আমার সাথে পরিচয় করেছে, আমার চাচা লাগে। আমি বুঝি হ্যাঁ। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করি আপনি কি করেন? আমি তো কিছু করি না, এভাবে ঘুরি আর খাই। তখন মানে বলছি ওই ছেলেটার সঙ্গে ওর সম্পর্ক আছে বলে আপনি ধারণা জি জি, করতেছেন? আমার মনে একটু ধারণা আসতেছে। হুম তখন আমি বলি যে আপনি তো আমার চাচা শ্বশুর, বয়সে হয়তো ছোট হইতে পারে, সম্পর্কে চাচা শ্বশুর। তারপর আমি সম্মান করি, যে তো সে আমার চাচা শ্বশুর, ওকে আমার সম্মান দিতে হবে। সে চাচাটাকে অবশ্যই আমারও চাচা শ্বশুর ডাকতে হবে, সম্মান দিই। তারপর আমি আর এদিকে কোনো সন্দেহ নেই না, এই তো চাচা। হুম তখন সে বলতেছে, আমি জিজ্ঞেস করছি কি কথাবার্তা বললা তুমি? কোনা জিজ্ঞেতেছে তোদের জীবন কিরকম কাটতেছে, বেশি দে হলো, তোর স্বামী কিরকম, এই কথাবার্তা জিজ্ঞেস করছে। আমি ভালো, তাতে তো কোনো ঝামেলা নাই। হুম এক পর্যায়ে আমি রুমে যাই, খাওয়া দাওয়া করি, শ্বশুর বাড়িতে শুয়ে পড়ি। তখন মাঝে মাঝে তার কাছে একটা পার্সোনাল ফোন থাকে, যে ফোনটা আমি নিজেও দেই নাই। আচ্ছা তখন আমার প্রশ্ন, সে আমার স্ত্রী, আমি যদি তাকে একটা কিছু দেই আদর করে, সেটাই সে গ্রহণ করতে হবে, যে কারণে আমি তাকে ফোন দেই নাই।
সে ফোন কেন চলাবে? আমার আছে, আমারটা সে চলাইতে পারে, ইউজ করতে পারে, তো পার্সোনালভাবে সে কেন ফোন ইউজ করবে? সেটা আমি তাকে জিজ্ঞেস করলাম। তার ফোনটা সে যখন ঘুমিয়ে পড়ে, তার ফোনটা আমি হাতে নিলাম। সে তো ঘুমিয়ে পড়ছে, সে কিছুই জানে না। ফোনটা হাতে নিয়ে দেখি এই একটা ফোনের মাধ্যমে 4টা সিম। আচ্ছা, 4টা সিম, 4টা সিম, এগুলা এই যে আইটিএল সেট আছে না, এগুলো সেট ব্যবহার করে 4টা সিম। 4টা সিমের মধ্যে একটা সিম নাই, 3টা সিম সে ইউজ করতেছে। যে আমি যে ছোট থেকে বড় হয়েছি আজ পর্যন্ত একটা সিম নিজে কেনার মতো সাহস পায় নাই, কথা বলারও সাহস পায়নি। যে জায়গায় সে একজন মেয়ে হইয়া 3টা সিম কেন ইউজ করবে? আর ফোনটা হাতে নেই অনেকগুলো লম্বার, যা আমার মুখস্থ করলেই সারা রাত শেষ হবে না। আবার নাম দিয়ে সেভ করা, যা ওই যে তার চাচা বলছিল ছেলেটা বিয়ে করতে চেয়েছিল, ওর নাম দিয়ে সেভ করা। তারপর আমি তো ইংলিশ একটু কম বুঝি, পড়ালেখা তো আমার দুর্বল। তারপর আমি আরেকজনের কাছে ফোনটা নেই, ভাই এই ইংলিশের নামটা কার, এটা দেখেন তো। বলছে ওই নামটা তো আকাশ, আকাশ নামে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর অনেকগুলো নাম আমি জানি, আমি মানুষের কাছে জানছি, আমাকে পড়ে শোনাইছে। তারপর আমার ভিতরে একটু সন্দেহ তৈরি হয় যে ওদের নম্বর কেন ওর কাছে থাকবে। তারপর অনেক সময় কথাবার্তা বলে ফোনে, মানে আমি যখন না থাকি বাসায়, তখন আমি বাসায় চলে আসলে বা যখন আমার চোখের সামনে পড়ে যা কথা বলতেছে, জিজ্ঞেস করলে কি লাগে যে আমার ভাই লাগে অথবা চাচা লাগে, এভাবে বুঝাইব জাস্ট ভালো মন্দ কথা। তারপর আমি বলছি যদি এতই ভালোবাসা থাকে, ওনারা তো তোমাকে যদি এতই ভালোবাসে, তুমি বাঁচতি, অবশ্যই এদিকে তোমার বিয়ে শাদী হয়েছে, অবশ্যই এদিকে একদিন আসা দরকার, আসে তো দেখতে পারে, তাই না? ফোনের মাধ্যমে তো ঘন্টার ঘন্টা কথা বলা, এটা তো ভালো জিনিস নিলে। তখন সে অনেকটা রাগারাগি করতেছে আমার সাথে, তুমি কি ভাবো আমাকে, আমি কি রাস্তার মাইয়া? আমি বলছি না, তোমাকে তো এটা বলি নাই। উনি তো আমাদের বাসায় আসতে পারেন, চিনে, এই তো পার্শ্ববর্তী এলাকা, একসাথে চলাফেরা সবার, ওনারা আসতেও পারেন, ভালো মন্দ দেখতেও পারেন, সমস্যা কি? তারপর এক পর্যায়ে আমি যে কথাগুলো তার আগে বলি, আমি বলি তুমি ফোনের মাধ্যমে কারোর সাথে কথা বলবো না, কারো কাছে তুমি যাবা না, আমার আশেপাশে বাড়ি যারা আছে ওদের সাথে চলাফেরা করবা, ভদ্রভাবে চলবা, পর্দা করবা, নোংরা পরিবেশ যেন আমি না দেখি, এভাবে তাকে বুঝাই। আমি যেই বিষয়গুলো তাকে বুঝাই, ওইগুলো আবার সে সাপ্লাই দেয় ওই ছেলের কাছে, সে তো আমাকে শাসন করে। আমি যা যা কই ওইগুলো সে আবার প্রচার করে, সেটা তো আমি জানি না, আমি ধীরে ধীরে জানতে পাই। ওকে। তারপর এভাবে কিছুদিন গেল, যাওয়ার পরে আমি বাড়িতে যাইলে পরে একদিন আমি দেখে ফেলি সে বাড়ি থেকে, আমি ফোন দিছি আসার কথা যে আমার বাড়িতে তুমি চলে আসো এখন, বলছে আমি আসতেছি। তখন আমাদের বাড়ির পাশ থেকে রাস্তার পাশেই, রাস্তায় দাঁড়াইলে আমার শ্বশুর বাড়ি দেখা যায়। তখন একটা 3 রাস্তার মোড় আছে, ওখানে দোকান আছে। আমি বলছি মানে ওইদিকে আমি বসে থাকবো, তুমি আসবা। তখন বসে রয়েছি, ওর দেখা যাইতে চাইতেছে, কিন্তু ও যে আসতেছে ওর পিছনে ওই ছেলেটাও আসতেছে, সেটা আমি দেখছি, মানে দেখেও না দেখার ভাব ধরছি যেন ও না বুঝতে পারে। তখন আমারে হঠাৎ করে দেখছে আমার স্ত্রী, আমি যে দাঁড়া রয়েছি, তখন ওই ছেলেকে বলছে তুমি চলে দাও। আমার স্বামী এদিকে দাঁড়া রয়েছে, কি কইছে চলে গেছে। তারপর আসলে পরে তুমি কি এদিকে বসে আসলা? আমি যে হ্যাঁ, তোমার দেখার জন্য তো অপেক্ষা করতেছি, তুমি আসতে চলো বাড়িতে। তখন আমি ওই ছেলে ওর বাড়িতে চলে গেছে, কিন্তু পিছনে বারবার তাকাইতেছে আমার স্ত্রীর দিকে। ওইটা আমি ফলো করতেছি, ওর সাথে কথা বলতেছি আর ছেলেরও দেখতেছি। তখন বলছি ওই ছেলে তোমার পিছে পিছে কেন আসছিল? আমার আগায় দিতে হয়েছিল। আমি বলছি তোমাকে সে আগায় দিব কেন, সেটা কারণ কি? মানে এটা বললে সে রাগ হয়ে যায়। আমি তখন সে স্টে করতে কোথায়? শ্বশুর বাড়িতে? জি। ওকে। মানে আমি এইসব কথাবার্তা বললে ও রাগ হইতো অনেক। কেন বলবো আমি এই বিষয়ে, মানে আমার অধিকারটা কি? আপনি কি আপনার স্ত্রীর ভরণ পোষণ দিতে পারতেন ঠিক মতো? জি। ওকে। তারপর বাড়িতে যাইলে পরে এক পর্যায়ে আমার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, আমার কষ্ট আমি দর্জি শক্তি সীমা মানে হারিয়ে যাচ্ছে। এই যে ঘটনা যতটুকু বলেছেন, এর মাঝখানে কি আপনাদের গায়ে হাত তোলার ব্যাপার এসছে? ওর গায়ে হাত তুলেছেন? জি না, এরকম কিছু হয়নি তখন পর্যন্ত হয় নাই? মুখে কিছু কথাবার্তা বলা হয়েছে, কথার মাধ্যমে তর্কাতর্কি হচ্ছে, এইগুলা হয়েছে।
হ্যাঁ, তারপর? তারপর বাসায় চলে যাওয়ার পরে আমি আমার মার কাছে এটা বিষয়টা আমি ফ্রি মন হয়ে এই কথাটা বলি যে মা, সে তো এরকম করে কথাবার্তা মানে না, আমি চাই সে বাড়িতে 2 মাস 3 মাস পর পরে যাক আমার অনুমতি নিয়ে, কিন্তু সে আমার অনুমতি নেয় না, বাড়িতে যাইলে আমার বাড়িতে আসতে চায় না, আমাকে সম্মান করে না। এটা কি করবা তুমি? ওদের বাবা মার কাছে তুমি একটা বিচার দাও। হুম। আমার ফ্যামিলিতে বলছি, পরে আমাকে বলছে এটা তো বিচার দেওয়া যাবে না, তুমি কিছুদিন হয়েছে বিয়ে নিছো, বয়স কমের, তার তো বয়স কম, এখন তো তার বিয়ের বয়স হয় নাই, যেহেতু বিয়ে শাদী হয়ে গেছে, সে কি বুঝে, তুমি একটু বোঝাও তাকে, এখনো তো তার একটা বাচ্চা কাচ্চা হয় নাই, তার ভিতরে একটা জ্ঞান বুদ্ধি আসবে, এভাবে বুঝাইলো। তখন তো আর কিছু বলা নেই। আমি বলছি তুমি একটু বিচার দাও আমার শ্বশুর শাশুড়ির কাছে, যে সে তো এরকম করতেছে, মানে পাগলামি করতেছে বেশি। তারপর আমার একজনে বলতেছে, পার্শ্ববর্তী এলাকা ভাবি লাগে, বলতেছে ওর কি কোনো কোনো কিছু ওকে মানে আশ্রয় নিয়েছে নাকি, কোনো জিন ভূত এরকম কোনো কিছু, যে কারণে সে পাগলামি করতেছে, তোমাকে সম্মান দিতেছে না। হুম। তখন কথাটা আমি ওনার সাথে পরামর্শ করি, বলতেছেন তুমি ট্রাই করতে পারো, যদি এরকম কিছু হয়ে থাকে, ওই ছেলে যদি কিছু করে থাকে ওকে, তারপর ওই ভাবির কথা আমি কানে নিই, নেওয়ার পরে বলছি কথাটা তো সত্যি, একটু দেখার দরকার। তারপর আমাদের ওই যে এলাকায় একজন বড় হুজুর আছেন, উনি অনেক কিছু পারেন, ওনার কাছে চলে যাই যে হুজুর আমার তো এই পরিস্থিতি। আবার ওই হুজুরের কাছে আমার ওয়াইফ ওই মাদ্রাসায় পড়ছিল, আমার হুজুরে আমার ওয়াইফকে চিনে, বলতেছে তুমি কি ওকে বিয়ে করছো? আমি বলছি জি হুজুর। তুমি তো অনেক বাগিদার, সে কোরআন শরীফ পড়ছে আমার মাদ্রাসায়, অনেক ভালো মানুষ হুম। মেয়েটা, তুমি বাগিদার, তুমি সুখী হইতে পারবা। আমি জি হুজুর, আপনার দু আমি সুখী আছি, এখন কেন আসছো? আমি বলছি হুজুর আমার তো একটু সমস্যা হয়ে গেছে, যে বিয়ে করছি আমি, এই এতদিনের ভিতরে এরকম ঘটনা। পরে হুজুরে বিশ্বাস করতেছেন না, তুমি বলো কি, সে তো এরকম করবে না, সে আমার ছাত্রী আমি জানি। তখন আমি বলছি হুজুর এখন আমি তো জানি না তার ব্যাপারে কোনো কিছু, আগে থেকেও চিনতাম না, জানতাম না, এখন এরকম ঘটতেছে ঘটনা আমার সাথে, এখন হুজুর আপনি দেখেন না একটু কিছু করা যায় কি না। তখন হুজুরে আমাকে অনেক আদর করতো, তুমি যেহেতু আসছো, আচ্ছা তুমি কিছু জিনিস চাইছো উনি, ধরেন পরীক্ষা করার জন্য, আমি দিলাম পানি টানি, বলতে তুমি আমি একটু দেখবো তাকে কেউ কিছু করছে নাকি। হুম। আমি হুজুরকে আমি একটু শক্তি দিয়ে বলছি যে আপনি দেখেন হুজুর আমার মনে হয় ওকে কেউ কিছু করছে। তারপর হুজুর পরীক্ষা করার পরে বলতেছে হ্যাঁ তোমারটা ঠিক আছে, ওর উপরে মানে একজনের জাদু করছে। হুম। কিরকম জাদু করছে, তোমার যে বাড়ি, তোমার যে ঘর, তোমার যে সীমানা, এই সীমানা তার একদম ভালো লাগবে না। এই সীমানা তার জন্য মানে একদম, তুমি যদি একটা মিষ্টি কথা বলো সেটা তার জন্য তিতা হয়ে যাবে, একটা ভালো কথা বললে এটা খারাপ হয়ে যাবে। এরকম তাবিজ করা হয়েছে, একটা জাদু করা হয়েছে, মানে ওর বাড়িতে সবসময় থাকতে চাইবে ও, মানে তোমার বাড়িটা একদম সে ক্যান্সেল, মানে কোনোভাবে তুমি রাখতে পারো না, এরকম জাদু করা হয়েছে যেন তোমার। তখন আমার যে ধারণাটা ছিল আগে সন্দেহ, সেটা আমি মানে পুরোপুরি ঠিক পাইলাম যখন হুজুরে বলছেন। তখন আমি হুজুরে বলছি সে হুজুর এটা কী করা যায়? এটা তো বিশাল বড় একটা কাহিনী, যে এরকম মানে জাদু করছে, এটা তো আমার দ্বারাতে সম্ভব না এটা, কারণ ওই জাদুর উপরে কোনো জাদু নেই। আমি বলছি তখন হুজুর জাদুটা যে করা হয়েছে, আপনি যেই মানুষটা করছে জাদুটা, ওই মানুষটার নাম আমাকে একটু বলতে পারবেন? তখন উনি বলতেছেন না আমি নাম বলতে পারবো না। আমি অনেক চেষ্টা করছি ওনার কাছ থেকে, কিন্তু উনি বলবেন না, হুম। কারণ উনি ভাবছে যদি আমি কোনো কিছু করি ছেলেকে, যদি কোনো হয়ে যায়, এই জন্য আমাকে বলতেছে না উনি, তুমি যত কিছু বলো তোমাকে নাম বলা যাবে না। তারপর তো কিছু করার নেই, আমি চলে যাই। কিন্তু ওইটা মানে একটা বিষয় শিওর হয়ে গেল যে তাকে জাদু করছে একজনে। তারপর হুজুর এক বলছে তুমি পানি নিয়ে আসবা, তেল পরা নিয়ে আসবা, এগুলো আমি দিয়ে দেবো, গোসল টুসল দিবা, তুমি ভালো হয়ে যাবে। তাকে তুমি বলবা নামাজ পড়ার কথা, এ করার কথা। তারপর হুজুরের কথা মতো কাজগুলো করলাম। আমার মা তাকে কোরআন শরীফ আনিয়ে দিল, যায় নামাজ পড়ার জন্য। আমাদের পাশে মাদ্রাসা আছে, বলছে তুমি নেক্সট টাইমে সকালে বিকালে তুমি মানে ওনার কাছে যায় একটু পড়বা তুমি
নেক্সট টাইমে। বুঝছি, উল্টাপাল্টা অনেক কিছুই করছেন। এই সিচুয়েশনে আসলে মানুষ অনেক কিছুই জি। করে। যাই হোক, হ্যাঁ, তারপরে জি। কি দাঁড়িয়েছে আর কি? এভাবে সে তো রাগারাগি করে, সে আমার কথা মানতে চায় না কোনো দিক দিয়ে। তারপরে এক পর্যায়ে আমি সরাসরি একদিন আমার শ্বশুর আমার বাড়িতে আসে কিছুদিন পরে, সরাসরি আমি যেটা আমার ফ্যামিলি বলতে চায় না, আমি একটু বলে ফেলি আমার শ্বশুরকে যে সে তো এরকম করতেছে, একটু জিজ্ঞেস করেন সে কেন এরকম করতেছে। তারপর আমার শ্বশুর আর কোনো কথার উত্তর দেয় নাই, ওইখান থেকে চলে যায় আমার বাড়ি থেকে। যাওয়ার পরে বাড়িতে যায় উল্টাপাল্টা বলতেছে, কইতেছে ছেলে তো বেয়াদব, মুখে মুখে কথা বলে। কে বলছে এটা? আমার শ্বশুর, হুম। যে আমার মেয়ের বিষয় না সে আমার কাছে কথা বলে, হ্যাঁ, এই বিষয় আর কি। তো এক পর্যায়ে আমার বাবার কাছে বিচার দিছে, আপনার ছেলে তো ভালো না, বিচার দেয় এই সেই হুম। কত কিছু, গভীরভাবে সম্পর্ক হয়ে যেতেছে। হুম। তখন ওই ছেলের বিষয়ে আমি জানলাম ওই ছেলে একটা বিয়ে করছে, ও একটা সন্তানও আছে তার, ওই ছেলে। কারণ ওই আমার স্ত্রীর জন্য পাগলা ছিল। হুম। এক পর্যায়ে অনেক কিছু হয়ে গেছে ঝামেলা, ছেলে আত্মহত্যা করবে তাকে বিয়ে না করলে, তাকে না পেলে। তখন তার বড় ভাইয়ে ফ্যামিলি সবাই তাকে বিয়ে দেয় ওই ছেলেকে। সেই স্ত্রীর ঘর থেকে তার একটা কন্যা সন্তান আছে। হুম। এখন এগুলো থাকার পরেও সে আমার স্ত্রীর পিছনে সে আছে ডিস্টার্ব। আচ্ছা আচ্ছা। তখন আমি মানে একটা কষ্ট পাইতেছি খুব, আমি কেমনে কি করি। ওইটা মানুষে জানলে তো খুব খারাপ অল্প সময়ের ভিতরে, কার কাছে বলবো, কি করবো আমি, এভাবে থাকতে থাকি। তারপর আমার ক্লোজ বন্ধু আছিল, তার কাছে আমি শেয়ার করছি বিষয়টা, হুম। যে বন্ধু এরকম বিষয়। তখন বলে দেখো এটা তো কিছু করা নাই, সব উপরওয়ালার ইচ্ছা, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তুমি ভালো একটা কিছু পাইবা। তারপর এভাবে কিছু করার নেই, এভাবে থাকতে থাকি, তার টর্চারিং আমি সহ্য করি। তারপরে এক পর্যায়ে দেখা যায় ওই ছেলের সাথে কথাবার্তা বেশি হয়। আমি বাইরে গেলে আমি ফোনটা অনেক সময় হাতে নিই, তো অনেক সময় ফোন হাতে নেওয়ার জন্য দেয় না, মানে মানে হাতাহাতি হয়ে যায় তার সাথে আমার। হুম। ফোন আমার হাতে দিবে না, তার ফোন আমি কেন হাতে নেব। তারপর আমার ভিতরেও কিন্তু এর থেকে সন্দেহ, আমি তো বুঝতে পারি, তারপর আমি মুখ ফুটে বলতে পারি না। এক পর্যায়ে সে বাড়িতে যাওয়ার জন্য মানে খুব একটা পাগল হয়ে গেছে। ওই যে বললাম না ওই ছেলে জাদু করছে যেন আমাদের বাড়িতে বেশিক্ষণ না থাকতে পারে, কারণ ওইদিকে গেলে ওই ছেলের জন্য সুবিধা। আচ্ছা। মানে ওই জায়গাটা এলাকাটা তার, কেউ কিছু বলবেও না। তারপরে এইভাবে ওইতে থাকে। আর লোক মানুষ তো দেখলে পরে আমার কাছে বলে, শুনি, বিশ্বাস করি না, তখন বিশ্বাস করায়। নিজের চোখে দেখলে তো সব কিছু বিশ্বাস করা যায়। তারপর দেখতেছি, জানতেছি। তারপর ওই ছেলেকে আমি একদিন সরাসরি বলি যে আপনি আমার সাথে আসেন, আমি একটু কথা বলবো আপনার সাথে। আপনার কি চাই আপনার, তুমি কি বলতে চাও সরাসরি বলো। আমি বলছি, আমি সরাসরি বলতেছি, আপনি সরাসরি শুনেন, আপনি কি চান, আমার যে লাইফ, আমাদের ফ্যামিলিতে আপনি কি ভালো চান, চান কি আমরা একটু সুখে থাকি, নাকি চান আমাদের কষ্ট হোক। কি সমস্যা হয়েছে, আমি সমস্যা, যে সমস্যাটা হয়েছে এটা আপনি সমাধান দিতে পারেন। হুম। বলে কি হয়েছে। তারপর আমি বললাম যে আপনি দেখেন ভাই, আপনি বিয়ে করছেন, আপনার একটা সন্তান আছে, আপনার একটা ফ্যামিলি আছে, আপনি বিয়ে শাদী করছেন, এখন আপনি আমার স্ত্রীর পিছনে এখনো আছেন, এটা কিন্তু ভাই খুব খারাপ জিনিস। আমার তো কষ্ট, কিন্তু মানুষও এটা দেখতেছে, এটা ভালো না। তারপর ও আমাকে বলে যে আমার তো কিছু করার নেই, তুমি তোমার স্ত্রীকে তুমি শাসন করো, ওর কাছে যাও। তখন তো আমার কোনো উত্তর নেই। হুম। তোমার বউকে বললো ও যদি আমাকে ফোন না দিয়ে থাকতে পারে, কথা না বলে থাকতে পারে, সমস্যা কি, আমি বলবো না। আমি ঠিক আছে ভাই, ও তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি ওকে কোনো সময় আর ফোন দিবা না। দেখো ভাই, আমার এখন সংসার তাকে নিয়ে, সে আমার স্ত্রী, তুমি আর কোনো সময় তাকে ফোন দিবা না, তার পিছেও ঘুরবা না, কোনো ডিস্টার্বও করবা না। জাস্ট এতটুকু বললে আমি চলে আসলাম। তখন সে অনেকটা জিদ নেই ভিতরে কথাটা বলার পরে। তখন সে আমার স্ত্রীর কাছে এই বিষয়টা বলে, তো সে আমাকে এরকম কথা বলছে। তখন আমার স্ত্রী তখন আমার প্রতি আরও টপজারিং, তখন বলছে আমি বাড়িতে যাবো, শুধু বাড়িতে যাবো। তখন আমি এক পর্যায়ে তাকে শাসন করা শুরু করি। কীরকম, আমি কিছু কথা বলি মুখে, রাগারাগি করি, তুমি যেতে পারো না, তোমাকে এই করবো সেই করবো, তুমি যেতে পারবে না, আমার অনুমতি নিয়ে যেতে হবে, আমি তোমার স্বামী, আমি তোমাকে বিয়ে করে আনছি, আমার অধিকার,
হুম আমি তোমাকে যেতে দেবো না। এক পর্যায়ে দেখে গেলো সে রাগাগি ঘুরে সে যে ঘুমের যে ট্যাবলেট একটা বিষয়, এক পর্যায়ে সে এমন পরিমাণ তার রাগ উঠলে পরে সে কি করবে, আমাকে মারবে না নিজেকে মেরে ফেলবে, সে ডিসিশনটা তিনি নিতে পারে না। এক পর্যায়ে সে দেখা গেলো এক পরিস্থিতি সে ঘুমের ওষুধ খায় সে ঘুমায়। মানে কেন আমি তাকে যেতে দিব না, তার কথা কেন মানবো না। অনেক সময় দেখা গেল আমি যদি না মানি তার কথা না চলি, অনেক সময় সে আত্মহত্যা করার চেষ্টা করে। তখন তো আমার বিপদ অনেক মানে বেশি হয়ে যায়। আগে তো একটা বিপদ ছিল, তখন তো আমি তো আর বাসা থেকে বেরোতে পারি না যে বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো, এক জায়গায় বসে একটু চা খাবো, এরকম সুযোগ নেই। কারণ আমার ভিতরে ভয় ঢুকে গেছে। কারণ সে তো খুব একটা খারাপ ডিসিশন নিছে, যে জায়গায় আত্মহত্যা করতে চায়। কারণ আমার আলাদা রুম, আমার বাবা থাকে এক রুমে, বাবা মা ভাই থাকে আরেক রুমে, আমার রুম আলাদা। যে কারণে একজনের রুম থেকে আরেক রুমে গেলে আলাদা আলাদা দরজা আছে। সে যদি দরজা লাগায় একটা কিছু করে, মানে অন্য আউটলুক ঢুকতে পারবে না। তার তো রাগ বেশি। তখন ওইটা ভাবে আমি বাসা থেকে বাইরে না, রাত হইলেই চুপচাপ আমি বাসার ভিতরে থাকি। কারণ জানি রাগারাগি করলে সে আত্মহত্যা করার চেষ্টা করবে। কারণ তার ভিতরে কোনো ভয় নাই, ভয় শুধু আমাকে নিয়ে তার খারাপ সমস্যা। ওকে। তারপর এভাবে কিছুদিন যায়। তারপর আমি আমার মা ভাবি ওরা জানতে পারে বিষয়টা, আত্মহত্যা করার চেষ্টা যে করে। আমার বাবা খুব অসুস্থ ছিল। বাবার এই যে ডাক্তারে মানে ট্যাবলেট দিয়েছিল, ঘুমের ট্যাবলেট, 4-5 পাতা ট্যাবলেট। আমার বাবা ট্যাবলেট খাওয়ার সময় ট্যাবলেট খুঁজে পায় না, ট্যাবলেট কোথায় গেল। তখন জানতে পারি ওই ট্যাবলেটগুলো চুরি করে নেন না, যখন রাগ উঠে 4-5টা ট্যাবলেট খায় ঘুমায় থাকে। এটা তো একটা রিস্কের ব্যাপার। তারপর আমার বাবা মা, আমি আমার ফোনটা আমার শ্বশুরের আমি ফোন দিছি, দিয়ে আমার মার কাছে ফোনটা ধরে দিছি, তুমি একটু কথা বলো আমার শ্বশুরের সাথে, আপনার মেয়ে তো এরকম করতেছে, আপনি কি করবেন। তারপর আমার শাশুড়ি শূন্য মানে মানে খুব রাগে আসতেছে দৌড়াদৌড়ি করে, শ্বশুরও আসতে আসে একটা চিল্লাচিল্লি শুরু করছেন, আমার মেয়েরা ওরা কি করছে, আমার মেয়েরা ওরা ডিস্টার্ব করতেছে, আমার মেয়ে শান্তি দিতেছে না, তোমরা কে কোথায় আসো এদিকে, চিল্লাচিল্লি শুরু করছে। মানে ঘটনা কি ওটা জানতে চাইছে না, যে আমি তো জামাইয়ের বাড়িতে আসছি, মেয়ের জামাইয়ের বাড়িতে একটু বসি, কি হয়েছে শুনি, এরকম মানে কিছু চায় না। আইসে চিল্লাচিল্লি শুরু করছে, সবাই মানে একসাথে হয়ে গেছে অনেক মানুষ, বলতেছে না আমার মেয়ের মারছে, এই করছে, আমার মেয়ে তো এরকম করছে না কোনো সময়, ওরা নষ্ট বানায় ফেলাইছে, শান্তি নাই, ওরা কেউ দেখতে পারে না। মানে ওনারা যা মন চায় তাই বলতেছে, আর মানুষও ওইটা বিশ্বাস করতেছে, 100% সাপোর্ট। সবাইকে আমি বলছি আপনারা দেখেন, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, এটা আমরা সলভ করবো, ঠিক আছে, আপনারা যান। কিন্তু উনি যাইবার লাগ দিতেছেন, আমার শাশুড়ি, উনি একটু মানে খুব ডেঞ্জারাস, যে কারণে মানে একটু সমস্যা। ওনারা বলতেছেন না আপনারা আজকে এটা শেষ করেন, ওই ছেলের ঘরে আমার মেয়ে রাখবো না। এটা কে বলছেন? আমার শাশুড়ি বলতেছেন। মানে আমার শাশুড়ি জানারও চেষ্টা করে নাই, বোঝার চেষ্টা করে নাই, শুধু একটাই মানে মেয়ে যেটা বলে এটাই সত্য মনে করে। এক পর্যায়ে আমি সবাইকে কইছি যে ময়মুরিতে যারা আছে আপনারা বসেন ঠান্ডা মাথায়, আমি বিস্তারিত বলতেছি, ওর কাছে আপনি বিস্তারিত শুনে ঘটনা কি, সে এরকম কেন করবে, আত্মহত্যা কেন করবে, ঘুমের ট্যাবলেট কেন খাবে, একটা ঘুমের ট্যাবলেট খায় যদি সে শুয়ে পড়ে যদি মারা যায়, এটা তো খারাপ জিনিস। তারপর তো এটা অনেক বিপদ আমার জন্য, আমি কি জবাব দেব। তারপর জিজ্ঞেস করে যারা মুরব্বীরা বসেন, তুমি এরকম কেন করতেছো, ওনার কাছে বলতেছে যে আমাকে সে সারাক্ষণই শুধু আমাকে মারে, আমাকে দেখতে পারে না, আমি যেটা চাই এটা এনে দিতে পারে না। তখন আমি এক পর্যায়ে মিথ্যা কথা তখন বলছে, তখন আমি ওনাকে নিয়ে হাতে ধরে আর দেখাইছি, দেখেন আমার বাসা, আমার রুমে কি নাই, আপনি দেখেন তার কোন জিনিসটা নাই, আপনি দেখে তারপর এটা আমাকে ওনারা দেখেন। বলতেছে না তো সব কিছু ঠিক আছে, যে জায়গায় তোমার একটা কাপড় দরকার ওই জায়গায় 3টা কাপড় সে এনে দিছে, যে জায়গায় তোমার একটা সাবান দরকার 3টা সাবান এনে দিছে, যে জায়গায় তোমার কোনো কিছু প্রয়োজন নাই ও কিছু, সেটাও সে মানে ডাবল দিচ্ছে, তোমাকে ভালোবাসে বেশি, তোমার বুঝাইতে হবে না, তুমি যে মিথ্যা কথা বলো এটা আমরা বুঝতে পারছি। ওনারাই বলতেছেন শ্বশুর বাড়ির লোকে একজন ভালো লোক ছিল। তারপর যায় ও রাগ হয়ে গেছে, ওই ওনাকে বলতেছেন যে আপনার দরকার নেই দরবার করা, আপনি চলে যান এদিকে, আপনি কি বুঝেন, সম্মান দিতেছেন না।
তারপর এটা ওনারা চলে যায়, যেহেতু ওনাদেরকে সম্মান করে নাই, সে আর থাকবে আমাদের বাড়িতে, চলে যায়। এক পর্যায়ে আমার তো বলার মতো কোনো জায়গা নেই তখন, তখন এভাবে থাকতে থাকি কিছুদিন। আর ভাবি অনেক সময় নীরবে কি করা যায়, এটা তো কোনো কিছু করার মতো কিছু নেই, কারণ এই বিয়া শাদীর ব্যাপার, এ তো পালানোর জিনিস না যে পালাই দেওয়া যাবে। এক পর্যায়ে আপনার বিয়ের বয়স প্রায় 8 থেকে 9 মাস হয়ে যায়, হুম 10 এরকমই হয়ে যায়। তারপর সে একটা ডিসিশন নেয়, ওর খালা তাকে, ওর যে খালা আমার ওয়াইফের, সাবার তাকে, হুম খালা খালু খালাতো বোন ভাই হুম ফ্যামিলি নিয়ে ওই দিকে থাকে অনেক দিন যাবত, প্রায় 15-20 বছর হয়ে যায় দিকে থাকে। হুম সে আমাকে বলতেছে আমি সাবার যাবো। আমি বলছি খেলা কি, কেন যাবে? কই দিকে আমি কালার বাসায় থাকবো। হুম আমি বলছি খালার বাসায় থাকবা, আমি কি করবো? তোমার মন চাইলে যাইবা কাজ করবা। হুম তখন আমার রাগ হয়, যে কারণে রাগ হওয়ার পরে আমি তাকে একটা চর মারি। জাস্ট আমার তার কথাতে আমি রাগ পাইছি, একটা চর মারি। মারার পরে আমি চোরটা যে কেন মারলাম এটা আমি নিজেও জানি না, কারণ তার কথা কষ্ট পাইছি আমি। সে যে ডিসিশনটা নিছে, তোমার ভালো লাগলে যাইবা না যাইলে নাই, আচ্ছা এই কারণে আমি চোর মারি। চোর মারার পরে আমি নীরবে যায় কান্নাকাটি করতেছি, আজকে কেন সে এরকম করতেছে পাগলামি, এত বড় প্ল্যান, আর আমি কেন তাকে আজকে চোর মারলাম, হুম নিজের নিজে বুঝাইতে পারতেছি না। তারপর আমার মা থাকেন, ওই যে আমার খালাতো ভাই তাকে একজন স্কোয়ার মাস্টার বাড়ি, তখন আমার মা বাড়িতে নেই, আমার খালাতো ভাইয়ের বাসায় থাকে। আমার ভাইয়ের 2টা বাচ্চা আছে, ওদেরকে দেখশন করে আর কি। হুম তখন আমি মার কাছে ফোন দিয়ে বলি, মা ও তো চাইতেছে এই সাবার থাকতে ওর খালার বাসায়, এখন কি করবো, তুমি ওরা বুঝাও, আমি তো বাহিরে আর যাইতে চাই না, এলাকাতে কাজ কাম করবো, হুম তাকমো কামো ঘুরমু, যাচ্ছে তোর কি। এবার আমার মা ফোন দিয়ে ওকে বুঝাইলো যে শুনো, আমার ছেলে বাইরে থাকতে পারে না, তুমি ওর নিয়ে থাকো, তোমার যা লাগে ও তো দেখতেছে, আমিও দেখবো, তোমার সমস্যা নেই, তোমার তো কোনো ত্রুটি নাই, হুম আর বাহিরে যাওয়ার দরকার নাই, যেহেতু বিয়ের বয়স 1 বছর এখনো হয় নাই, একটা বছর আবার যত দেশে থাকো, হুম সময় আছে অনেক তোমাদের সামনে, তারপরে যাও, এখন তুমি যাও না। তোমার প্রয়োজনে তুমি সময় যদি না কাটে, তোমার একটা ওই যে সেলাই মেশিন আছে না, যেগুলো কাপড় সিলি করে, তোমাকে একটা মেশিন কিনে দেবো, তুমি এই কাপড় চোপড় একটু আধটু সিলি টিলি করবা, তুমি আয়রন টায়রন করবা, সময় এমনিতে কাটাইবা, সমস্যা নেই, হুম সবার সাথে আড্ডা করবা, গল্প করবা, সমস্যা কি, তোমার তো এখন ভালো থাকার সময়। তখন সে মানে না, আমার মারে সরাসরি বলছে, আপনার ছেলে যদি আমার সাথে ওই দিকে না যায়, তাহলে আমি ওর সংসার করবো না। হুম তার 1 নম্বর কারণ হলো, ওইদিকে তার খালা থাকে, খালাতো বোন খালাতো ভাই, ওদের প্রতি তার এতটুকু মানে ভালোবাসা টান। তারপরে মানে ওইখান থেকে শুরু যে অ্যাক্সিডেন্টের বিষয়টা। হুম তারপর আমি বাধ্যতামূলক, আমি যদি ঢাকা না আসি ওর সাথে, আমার সংসার করবে না। হুম তখন তার কথা রাখতে গিয়ে, আর তাকে আমি ভালোবাসি সেই জন্য তার কথা আমি রাখছি। তারপর আমি চলে আসি তার নিয়ে ওইদিকে, প্রায় এই যে গত বছর এই ঈদের এই 15-20 দিন আগে আসি এদিকে সাভারে। হুম আসার পরে আমাদের কালা শাশুড়ি থাকেন যে বাসায়, পাশে একটা প্লাট আছে, ওইদিকে আমরা রুম নেই দুজনে, হুম ওনারা রুম দেখে আমাদেরকে রুম দেন। তারপর রুম টুম আমরা নতুন নেই। তারপরের দিন আমি কাজে জয়েন করি। আচ্ছা যাওয়ার পরে আমি কাজ শুরু করি, যে আমার যে হেড মিস্ত্রি ছিল, হেড মিস্ত্রির কন্ট্রাক্টারে বলছিল একটা কথা, আমাদের যে কন্ট্রাক্টার, হুম যে আমার বিষয়ে বলছে যে ও তো নতুন মানুষ, এদিকে একটা মেইন লাইন আছে, প্রপার্টি লাইন, হুম ওই লাইনটা তুমি বন্ধ করে রাখবা, কারণ ওরা নতুন কাজ করতেছে, এই বিষয়ে অভিজ্ঞতা কম, শর্ট খাইতে পারে যে কোনো সময়, হুম লাইনটা তুমি বন্ধ করে রাখবা। আর দ্বিতীয়ত কথা হলো, ওদেরকে তুমি উপরে তুলবা না, বিল্ডিং এর উপরে, হুম ওরা আবার তো নিচে কাজ করতে পারবে অনেকদিন। মানে আমাদের যে উস্তাদ ওনাকে বলছেন, হুম কিন্তু উস্তাদে করছেন কি, মেইন লাইনও বন্ধ করার নেই, আর আমাদেরকে সতর্ক করে নেই যে আচ্ছা। এদিকে এই জিনিস আছে, এদিকে এই জিনিস আছে, হুম আমাদেরকে উপরে পাঠাইছে, যেদিকে বারণ করছে কন্ট্রাক্টরে। ওকে তারপর উপরে পাঠাইছে, তুমি উপরে এই লাইনে কাজ করো। 2 তলা উঠলাম, ওঠার পরে
যে আজকালে কাজটা শুরু করলাম আমি, তারপর আমি হাতে একটা রড নিলাম, একটু রডের কাজ ছিল আর কি। তখন আমি রডটা সোজা করলাম, সোজা করার উপরে আমার মাথার উপরে মেন একটা পোর্টফুটের লাইন, যে লাইনটা ছিল 33,000 ভোল্ট। ওহো। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম-এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তখন আমি তো কিছু দেখি নাই, কারণ আমি তো প্রথম এই মানে সাইডে কোম্পানিতে কাজে গেছি। তখন আমার রডটা এক পর্যায়ে এই মেন লাইনে লেগে যায় তার। তখন 2 হাতে আমার রডটা হাত ধরা ছিল। তখন আমি ইলেকট্রিক বান শর্ট খাই। সেন্স ছিল ওই মুহূর্তে? তখন আমার চেঞ্জ ছিল, আমার কোনো মাথায় কোনো আঘাত হয় নাই। এক পর্যায়ে আমার শুধু মানে আমার যে ভিতরটা, আমার যে হাতের পাওয়ের 2 হাঁটু, হাতের মাংস, সবগুলো মাংস নিচে জমা হয়ে গেছে, পড়ে গেছে এক মুহূর্তেই। হ্যাঁ, মানে সিদ্ধ হয়ে মাংস পড়ে গেছে। আর আমাকে কারেন্টে এমনভাবে ধরছে, যখন আমি কারেন্টে শর্ট খাইছি, ধরুন আমি যে জায়গায় শর্ট খাইছি এর থেকে 1 ফিট দূরে হইলো ছাদের বিল্ডিং এর শেষ মাথা। কয়তলায় ছিলেন? 2 তলায়। আচ্ছা, মানে ধাক্কা খেয়ে পড়ে গেলে তো যাইতো না, আমি ইচ্ছে করে চাইছিলাম পড়ে যেতে এখান থেকে, কারণ পড়ে গেলে একটা হাত বা একটা পাও ভেঙে গেলেও সেটা চার্জারি করে ঠিক করা যায়, আমি যেটা জানি। কিন্তু পুড়ে গেলে কোনো কিছু সেটা পরবর্তীতে ঠিক হয় না। এই বিষয়ে আমার অভিজ্ঞতা। তো আমি চাইতেছি আমি নিচে পড়ে যাবো, অথচ আমি চেষ্টা করতেছি, কিন্তু আমাকে যে মেন লাইনে আমার ধরছে, আমি এই লাইনের কাছে যেরকম একটা পিঁপড়ে যদি আমি পাড়া দেই, ওইটা সরতে পারবো না। তখন আমার এই পরিস্থিতি। আমি যত চেষ্টা করি, আমি শুধু চিল্লাপাল্লা করতেছি, অথচ আমি জ্ঞান হারাও হয় নাই। আবার আমি মনে করেন তখন যখন একটা গরু যখন জবাই করে ছেড়ে দিলে যেরকম কষ্ট পাবে, ঠিক ততটা কষ্ট আমি পাইছি। এক পর্যায়ে যে জায়গায় আমার মাংস পড়ে যেতেছে সিদ্ধ হইয়া, আর আমার আঙ্গুলগুলা পুড়ে গেছে হাতের। আর আমি শর্টটা খাইছি প্রায়, কারেন্টের শর্টটা খাইছি প্রায় 4 মিনিট। এই লাইনটা মধ্যে 4 মিনিট মানে এভাবে আসছিলাম। তখনও আমাকে কেউ নিচে অনেকে দাঁড়ায় থেকে দেখতেছে, কেউ আমাকে বাঁচাতে চায় নাই। ছাড়া পেলেন কিভাবে? শেষমেশ 4 মিনিট পর ওই যে মেইন লাইনে একটা ড্রপ থাকে, যে ড্রপটা পড়ছে, মানে আমার যে লোডটা নিতে পারে নাই, তখন লোডটা না নেওয়ার কারণে আমার ভাগ্যি ভালো, মানে ড্রপটা ভরে যায়। ড্রপটা যখন পরে একটা মানে আওয়াজ আসে, যে আওয়াজটা মনে করেন প্রায় 10 কিলো দূরে যায়। 10 কিলো ঘটনাস্থল থেকে। এত জোরে আওয়াজ? জি, 10 মিটার একটা ব্রাস্ট হয়ে গেছে। যে যখন এই আওয়াজটা হয়েছে, তখন অনেকে আসছেন দেখার জন্য। তখন আমি কিছুটা আমার চেঞ্জ আছে, তখন আমি অনেকেরই বলতেছি যারা আমার পাশে, আমাকে একটু পানি দেন, আমি মরে যাবো এখন, আমাকে একটু পানি দেন, আমার দম বন্ধ হয়ে যেতেছে, এরকম বলতেছি। কেউ আমাকে পানি দেয় না, পানি খাইলে বলে সবাই বলতেছে আমি মারা যাব। তখন এক পর্যায়ে আমাকে যে অ্যাম্বুলেন্স আনছে, কেউ আমার শরীরে মেসেজ করতেছে, কিন্তু আমার শরীরে যে মেসেজ করবে এরকম কোনো পরিস্থিতি নেই। আমার সব শরীরেই মাংস পড়ে গেছে গুলি। আপনার আরো পুড়ে গেছিল ভিতরে? পুরো আছে আরো? জি। এই 2 হাতের বাইরেও আপনার পোড়া আছে? জি। আহা, আল্লাহু আকবার। কতদিন আগের ঘটনা এটা? এটা আজকে থেকে প্রায় 7-8 মাস। তারপরে তো একটা অবর্ণনীয় জীবন গেছে, ব্যান্ডেজ করা থেকে শুরু করে হাসপাতালে যেগুলো হয়েছে ঘটনা। ওয়াইফ কি করছে এরপরে? ওয়াইফ তখন আমার জায়গাটায় আসে না। জি, যখন আমার অ্যাক্সিডেন্ট হয়, তখন সে তার বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, খবর পাইছে যখন আমি কারেন্টে শর্ট খাইছি। আমার সাথে একটা ছেলে ছিল হেল্পার, ওর কিছু হয় নাই,
মানে আগার টাইম পাইছি বেশি। তারপর ও আইসে দেখতেছে না আমাকে অনেকে মেসেজ করতেছে একটা রাস্তার পাশে, মানে বিছানা বিছায়া আমাকে মাথা বাতাস করতেছে। কিন্তু আমার মানে এরকম মনে হইতেছে যে আমি কিছুটা সময় থাকতে পারি, এরপরে আমার মানে মৃত্যুর সময় আসে পড়ছে। কোনোভাবে সম্ভব না, কারণ আমাকে যে একজনে ধরে আমাকে গাড়িতে নিয়ে উঠাবে এরকম ধরার মতো জায়গা নেই। এইদিকে দৌড়বে এইদিকে মানে হাত ঢুকে পড়বে এরকম। যে আমার যে গায়ে কাপড় ছিল, কাপড় চোপড় পুড়ে গেছে সব, মানে প্যান্ট গেঞ্জি পুইরা শরীরে লাগিয়ে গেছে। ওইগুলা কেউ টাইনে বার করতেছে আর আমার কষ্ট হইতেছে এরকম ভাবে। তখন অ্যাম্বুলেন্স আনলো, তখন আমাকে মানে শরীরে ধরলেই আমার কষ্ট হয়। তারপর ওই আঙুলগুলো পুড়ে গেছে বাম হাতের। তারপর আমাকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করেন নিয়ে 3 দিনের জন্য 5 বেড ক্লিনিকে ভর্তি করার পরে তখন আমার ওয়াইফ আমার সাথে ছিল 3 দিন। তখন 3 দিন পরে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পরে মানে এইদিকে বলতেছেন চিকিৎসা চলবে না, আমার হাত দুইটা কেটে ফেলতে হবে, কোনো সার্জারি হবে না, আর একমাত্র বাহিরে নিয়ে যেতে হবে। আমাকে নিয়ে একদম কাতার যেতে হবে, নাইলে ইন্ডিয়া, এই প্লাস্টিক সার্জারির জন্য। বাংলাদেশে কোনো চিকিৎসা নেই। তারপর একজন ভালো মানুষ ছিল, তখন বলতেছে যে একটা মেডিকেল আছে ওইদিকে নিতে হবে বাঁচাতে গেলে। তারপর ওইখান থেকে আমাকে টাকা পয়সা ক্লিয়ার করে ওই যে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট প্লাস্টিক সার্জারি ওইদিকে নিয়ে ভর্তি করেন আমাকে। তখনও আমার সাথে আমার ওয়াইফ ছিল। 3 দিন পরে ওইদিকে চলে যাই শেখ হাসিনা বার্ন ইউনিটে। তখন এই মেডিকেল আমাকে ভর্তি করেন আইসিইউতে, লাইফ সাপোর্টে ছিলাম আমি। তখন ভর্তি করার অবস্থা তো তখন আমার পাশে অনেক লোক দরকার। তখন আমার প্রতিদিন ড্রেসিং হয়, ডাক্তার আসেন, অনেক মেডিসিন লাগে, যে বমির ইংলিশন, ব্যথার ইংলিশন, ঘুমের ইংলিশন, আমার পায়খানা প্রস্রাব, আমার প্রস্রাব করতে হয় নল দিয়ে। তখন আমার তো মানে লড়তে পারি না এরকম পরিস্থিতি, মানে আর আমার নাকের ভিতরে নল ঢুকানো হয়েছে। তখন আমি মুখ দিয়ে খাইতে পারি না, নিষেধ বলছেন, আমি কিছু খেতে পারবো না। কিছু খাইলেও সেটা চুপ করে খেতে হবে, মানে ডিম বা মাংস চুপ করে না মেশিনে এভাবে খেতে হবে। নল দিয়ে খাই, আর প্রস্রাব করতে হয় আপনার নলে, টয়লেটও আমি নিজে করতে পারি না। তখন আমার লোক দরকার না। তখন 2 দিন হয় আমি ভর্তি হই লাইফ সাপোর্টে। তখন আমার ওয়াইফ এক পর্যায়ে বলতেছে আমি তো এগুলা সহ্য করতে পারবো না, তোমার পিছিয়ে তো অনেক সেবা যত্ন, তোমার মাকে বলো থাকতে, আমি বাড়িতে চলে যাবো। তখন আমি ওর হাতে ধরতেছি, হাতে তো ধরার মতো জায়গা নেই, বেন্টিস সমস্ত থাকে। এভাবে পর আমি ধরে বলছি তুমি চলে গেলে, মনে কর তুমি যদি চলে যাও এখান থেকে, তাহলে মানে যা কদিন আমি বাঁচতে পারতাম এটা আর পারবো না। আচ্ছা, এখন আমার একমাত্র তোমার সেবা দরকার। এখন মানে হাত জোর করে বলছেন। জি, ডাক্তারও বলছেন এখন একমাত্র ওর ওয়াইফের সাথে থাকতে হবে, সান্ত্বনা দিতে হবে, ছোট বাচ্চাদের মতো ওকে নিয়ে খেলাধুলা করতে হবে। ওকে, তারপরে ওয়াইফ কি বলছে? ও বলতেছে না আমি এটা পারবো না, তোমার পায়খানা করতে হয়, প্রস্রাব করতে হয়, মুখে তুলে খাওয়াইতে হয়। যে পর্যায়ে আপনার ভর্তি হওয়ার 3 দিন পরে আমার হাত ডাক্তারে বলতেছেন দুনোটা কেটে ফেলতে হবে। তখন তার মনের ভিতরে একটা দুর্বলতা ঢুকে যখন এই ঘোষণাটা শুনে। আমার ডাক্তারে বলতেছেন রুগীর লুক কেটা, পেশেন্টের লুক। তারপর বলতেছেন মানে বোঝায় বলতেছেন যে হাত 2টা কেটে ফেলতে হবে ওকে বাঁচাতে চান যদি। তারপর আমার ওয়াইফে সাইন দিয়ে ফেলেছে মানে হাত কাটার, কিন্তু আমার বড় ভাই মানতেছে না, ওরা তর্কাতর্কি করতেছে। একটা হাত তো রাখার চেষ্টা করতে হবে, এটা তো অনেক বিষয়, সে বাঁচতে গেলে একটা হাত যদি তাকে কিছু করে খাইতে পারবে। তখন আমার ওয়াইফে সাইন দিয়ে ফেলে মানে হাত কাটার। তখন আমার বড় ভাইটা মানে না, বড় ভাই অনেক জোরাজোরি করে ডাক্তারের কাছে গিয়ে বলতেছে আপনি হাত কাটলেও বাম হাতটা বেশি সমস্যা হয়ে গেছে, ওইটা কেটে ফেলেন, ডাইন হাতটা আপনি রাখার চেষ্টা করেন। তারপর এক পর্যায়ে মানে ডাক্তারে বলতেছেন আচ্ছা আপনি যেহেতু বলছেন, মানে উপরের লেভেলে থেকে একটা রিকোয়েস্ট আসছিল আর কি। তারপর আমার হাতটা, বাম হাতটা কেটে ফেলা হয়েছে 3 দিন পরে। হাতটা কাটার পরে বলতেছে ডাইন হাতটাও রাখা যাবে না, আর ডাইন হাতটা রাখতে গেলেও আমার একটা সার্জারি করতে হবে। ডাইন হাতটা বাঁচাতে গেলে হাতটা আমার পেটের ভিতরে ঢুকাইতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আপনার ডান হাত না থাকার মতো অবস্থায় আছে, বাম হাতটা আপনার কেটে ফেলেছে। জি, ডান হাতটা আপনার যেভাবে রাখছে আপনি হাত তো বোধহয় সোজা করতে পারেন, আঙ্গুলগুলো সোজা করতে পারেন? জি না, এ তো একেবারেই মানে কোনো কাজ ছাড়া বলা কোনো চলে, কাজে আসে না, এখন কাজে আসে না। আর বাম হাতটা কেটে ফেলেছে। জি। আপনার ওয়াইফ কি করেছে এরপরে? এরপর তো মেডিকেল থেকে চলে গেছে। হ্যাঁ, পর্যায়ে ওর থাকে নাই? গেছে, আবার ওর বাড়িতে যায় নাই, ওর খালার বাসায় যেদিকে আমার সিরিজ ওইদিকে যায় মানে ঘুরতেছে খাইতেছে।
ফুর্তি করতেছে, হুম তখন আমাক যারা চিনে বলতেছে অনেকেই, তুমি যে আইসা পড়ছো, তোমার স্বামী কই, কি অবস্থা আছে? ভালো আছে, চিকিৎসা চলতেছে, আমি একটু আসছি, অসুস্থ হয়ে উনি কি যাবে। আছে আপনার সঙ্গে এখনো, নাকি আপনাদের সম্পর্কটা অন্যদিকে ডিভোর্স হয়ে গেছে? আমাদের সম্পর্কটা এখন অন্যদিকে চলে গেছে। অন্যদিকে বলতে কি ডিভোর্স হয়ে গেছে? জি, ডিভোর্সটা কে দিয়েছে? যে বসটা ও নিজে দিচ্ছে আমাকে। কবে, কতদিন আগে দিয়েছে? এটা আজকে থেকে প্রায় 2-2.5 মাস ডিভোর্স হয়েছে। আচ্ছা, এবং ডিভোর্সটা দিয়ে ও কি কাউকে বিয়ে শাদী করেছে? বিয়ে শাদী করে নাই, কিন্তু সম্পর্কে জড়িয়ে আছে। সেটা ওর ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমাদের কথা নাই বা বলি। এখানে একটা কথা বলি, কি নাম বলছিলেন আপনার? আমার নাম মোহাম্মদ মানিক। মানিক, আপনি গল্পটা কেন বললেন? আমার গল্পটা বলার উদ্দেশ্য, আমি তো একসময় ভালো ছিলাম, হুম আমার ফ্যামিলিতে অনেক সুখী ছিলাম। একসময় আমি আম্মু দেখুতিতে বড় হইলাম, হুম কাজ করলেও দিন গেছে, না করলেও দিন গেছে। এক পর্যায়ে বাবা মার কথা আমি বিয়ে করি সুখী হওয়ার জন্য। হুম আমার মূল পয়েন্ট হলো এটা, সুখী হওয়ার জন্য। তখন কেন আমার ভালো থাকার পরিস্থিতি, যখন আমার তখন আমি কেন ভালো থাকতে পারলাম না? হাত পা ভালো ছিল, তখন আমার ক্ষমতা কেন নাই তা কেউ। একটা কথা আছে, জি, খুব সুন্দর একটা কথা আছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। এবং সুখ জিনিসটা আসলে কি, আমি সবসময় একটা কথা বলি, সুখ জিনিসটা হচ্ছে আপনি যা আপনার কাছে আছে, আপনার যা প্রয়োজন সেটা সে মেটাতে পারে। অর্থাৎ মানুষের বেসিক নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোর পাশাপাশি মনের সুখের দরকার হয়। জি, এই যাবতীয় চাহিদা পূরণ করাটাই হলো সুখ। আপনি বিয়ে করেছিলেন, যখন আপনি বিয়ে করতে চান নাই তখন আপনার বাবা মায়ের জন্যে, আপনার মাকে সাপোর্ট দেবার জন্যে। জি, কিন্তু জীবনটা এমন হয়ে গেছে যে সেই মানুষটা আপনার জীবনে না আসলেই ভালো হতো। আমরা এই গল্পটা এভাবে প্রচার করছি যাতে করে কোনোভাবেই আপনার পরিচয় এবং তার পরিচয় এখানে রিভিল না হয়, প্রকাশ না পায়। তার জি। পেছনে অন্যতম কারণ হচ্ছে এটা একপাক্ষিক বক্তব্য। ওই মেয়েটাকে নিয়ে এসে যদি আমি আপনার জায়গায় বসিয়ে দিই, ও 1-2 ঘন্টা ধরে আপনার বিপরীতে অনেক অভিযোগ দাঁড় করাতে পারবে, তাই না? আমি কি ঠিক বলেছি? জি, তো সেই জায়গাটা থেকে এটা একপাক্ষিক বক্তব্য। কিন্তু সুখ আপনার জীবনেও হয়নি তাকে নিয়ে, এবং তার জীবনেও আপনাকে নিয়ে সুখ হয়নি, এটাই সত্য। তো সেই জায়গাটা থেকে শুধু একটা কথাই বলার আছে যে যা গেছে তা গেছে। ফিউচার নিয়ে আপনি কি চিন্তা করেন সেটাই হচ্ছে কথা। আপনি যদি স্বাভাবিক থাকতেন, এভাবে আসলে বলাটা উচিত হবে না, যদি আপনি মানসিকভাবে শান্তিতে থাকতেন, আপনার কখনো কি এরকম মনে হয় যে আমি মানসিকভাবে যদি শান্তিতে থাকতাম তাহলে হয়তো আমার এই দুর্ঘটনাটা ঘটতো না? এরকম কখনো মনে হয়? নাকি মনে হয় আল্লাহ এটা আমার কপালে লিখে রেখেছে, এই কারণেই হয়েছে? না, এরকমটা আমার মনে হয় না। তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, তারপরেও দুই রকম চিন্তা ভাবনা। একটা হলো কিছু তো আল্লাহ তাআলা করেন, মাইনা নিতে হয়। আর আমার বিশেষ পয়েন্টটা হলো, যদি আপন মানুষে যদি কোনো সময় কষ্ট দেয়, তার কারণে যদি লাইফ যদি একটা জলে ডুবে যায়, তাহলে এটা একটা মারাত্মক বিষয়। আপনার বয়স কত এখন? আমার বর্তমানে বয়স 23 বছর। 23 বছর। আমি আপনার চেয়ে বয়স সিনিয়র। জি, আপনি যে মেয়েটাকে বিয়ে করছিলেন 14 বছর বয়স। জি, 14 বছরের মানুষের, মেয়ের বা শিশুর বা কিশোরের, তার কি আসলে বোঝার ক্ষমতা আছে কোনটা ভালো কোনটা মন্দ, সংসার আসলে জিনিসটা কি? আমরা কি সেই যুগে বসবাস করি? আজকের এই যুগে বসে 14 বছরের কোনো মেয়েকে কি বিয়ে করা উচিত? একটা হচ্ছে রাষ্ট্রীয় তো নিয়মই নাই, আপনি আপনার জায়গা থেকে চিন্তা জি, করেন। 1 2 নম্বর হচ্ছে যেটা, যে আপনার 23 বছরের জীবনে যে দুর্ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক। আমি তো সামনাসামনি দেখতে পাচ্ছি, আপনার ছবিটা আমি প্রকাশ করব না। জি, হ্যাঁ, এটা খুবই কষ্টকর, কিন্তু এর থেকেও ভয়ানক দুর্ঘটনা কিন্তু মানুষের জীবনে ঘটতে পারে। এটা তো আপনি বিশ্বাস, আমি দেখেছি। এটা আমাকে আর নাই দেখালেন, রাখেন, আপনি রাখেন, ঠিক আছে, আমি দেখতে পেরেছি। ওইদিকে প্লাস্টিক সার্জারি করা আছে। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গাটাতে, আপনাকে তো আল্লাহ, আপনি আজকে 2 পায়ে হেঁটে আমার অফিসে আসছেন না? জি, আল্লাহ তো আপনাকে সেই জায়গাটা বন্ধ করে দিতে পারতো চাইলে, ততটুকু তো রাখছে। এখন কথা হচ্ছে কি, আমি ভাবে সহজ করে উদাহরণ দিই। একটা গ্লাসের অর্ধেক, আপনার বোঝার জন্য বলছি, কারণ এই উদাহরণটা যারা রেডিও শুনবেন তারা অনেকেই জানেন, অর্ধেক পানি দেয়া আছে। তাইলে আপনি 2 ভাবে দেখতে পারেন। একটা হচ্ছে এই গ্লাসটার অর্ধেক খালি, আরেকভাবে দেখতে পারেন যে এই গ্লাসটার অর্ধেক পানি দিয়ে পূর্ণ। এখন আপনার জীবনে যতটুকু আছে অতটুকু নাও থাকতে পারতো। এটা চিন্তা করে আপনি যদি মনে করেন সামনের জীবনটাকে আগায় নিয়ে যাবেন, এবং আপনি যদি একজন আল্লাহকে বিশ্বাস করা মানুষ হন, আপনি তো ধর্মভীরু মানুষ আমি যতটুকু বুঝি, জি, তার উপরে যদি তাওয়াফ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার ভবিষ্যৎ জীবন অনেক ভালো কিছু হতে পারে। এটা হচ্ছে বিষয়। আর যা গেছে তা গেছে, এইটা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। আপনি যদি ওই জায়গাটায় পড়ে থাকেন তাহলে জীবন আগাইতে পারবেন না।
এটা হচ্ছে না। বিষয়, সামনে দেখতে হবে আপনাকে। জি আপনার হ্যাঁ, আমি যেটা বলতে চাই, আমার বলার বিষয়টা হলো, আমার জায়গা থেকে যেটা আমি বলতেছি, মানুষের তো মনে করেন আমার যে বিষয়টা, আমি যখন ভালো ছিলাম তখন তাকে বিয়ে করি, আমি তো তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ আমি সবসময় চাই সে যদি আমাকে ছেড়ে চলেও যায়, সে আমার স্ত্রী ছিল, হুম। সে এখনো সুখে থাক, সারা জীবন সে সুখে থাকুক, ভালো থাকুক, হুম। এটাই আমার দোয়া তার প্রতি। হুম। কিন্তু আমার কষ্টের যে বিষয়টা, এটা বলা উদ্দেশ্য, কারণ আমি তো তাকে বেশি ভালোবাসতাম, হুম। জীবনও চেয়েও বেশি ভালোবাসতাম, হুম। এবং তার ভালোবাসার জন্য আমি চ্যালেঞ্জও করছি কোনো সময়। হুম। এখন আমার হাত কেটে ফেলা হয়েছে, আল্লাহ তালা করছেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন কেন হাত কাটার পরে মানুষও অনেকেই বলছেন যে ওর ঘরে তোমার থাকা উচিত না, হুম। ওর ফ্যামিলিতে তুমি তাকে কোনো শান্তি পাবে না, ওই ছেলেও বলছে, অনেক মানুষও বলছে। তারপর সে মানুষের কথা কানে নিল, বা নিজের একটা ডিসিশন, কেন সে আমার হাত আজকে চলে গেল, সেটা কি আমার অপরাধ? আজকে অ্যাক্সিডেন্ট তো আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, ওটা আল্লাহ তালা করছেন। এখন যে বর্তমান বিষয়, হুম। আমার যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হুম। আমি 3 মাস লাইফ সাপোর্টে ছিলাম। একটা মানুষ লাইফ সাপোর্টে থাকলে তার পিছনে 4-5 জন লোক লাগে সেবা আচ্ছা। আনাগোনা করার জন্য আচ্ছা। মেডিকেলে, শুধু একজন লোক ব্লিডটার মধ্যে থাকতে হবে অল টাইম, অনেক ধরনের মেডিসিন। আমার যে হাত কেটে ফেলা হয়েছে একটা, আর একটা হাত আছে, ওইটা ওই যে মাংস হাত পেট থেকে লাগানো হয়েছে প্লাস্টিক সার্জারি। হুম। এখন যে আমার ভিতরে হাতে মানে প্রবলেম হলো, রোগ নাই, যে কারণে আঙ্গুল সোজা হইতেছে না, রোগ পুড়ে গেছে। হুম। আচ্ছা, এখন আমি ইচ্ছে করলে, আমি একটু পানি পিপাসা হলে আমি পানিটা খাইতে পারি না হাতে নিয়ে, ইচ্ছে করতেছে আমার একটা ভালো জিনিস খাওয়া, আমি প্লেট দিয়ে একটা জিনিস খাবো। না, কিন্তু এটাতে আপনি আপনার স্ত্রীকে তো অভিযুক্ত করতে পারেন জি না। না, জি না, অভিযোগ করতে পারি না। না, আমার যে বিষয়টা বলার, আজকে সে যদি আমার পাশে থাকতো, তাহলে তো আমার পৃথিবীর সব সুখ আমার থাকতো। এটা যদির কথা, তাই না? জি। বিষয়টা হচ্ছে এরকম যে সে তার জীবনের মতো করে সুখ বেছে নিয়েছে। জি। কোনো মানুষ কিন্তু এরকম না, এটা আমাদের ধর্মেও বলে না, রাষ্ট্রীয় নিয়মও নাই। আপনি কাউকে বিয়ে করেছেন মানে হচ্ছে হলো সে জীবন মরণ সবকিছু ফেলে দিয়ে আপনার সঙ্গে সারা জীবন থাকবে, আপনাকে ভালো লাগুক আর না লাগুক। জি। এটা কোনো জায়গায় কোনো নিয়মে নাই। আপনি যেটা প্রত্যাশা করছেন সেরকম হতে পারতো, সেরকম একটা মেয়ে আপনাকে যদি পছন্দ করতো, আপনি তাকে যেভাবে ভালোবেসেছেন, ওই মেয়েটাও যদি আপনাকে সেভাবে ভালোবাসতো,